আমরা অ্যাকচুয়ালি সকালের সেশনটা ইন্টারাপ্ট হওয়ার কারণে আমরা সেশনটা কমপ্লিট করতে পারি নাই। তো আমি ব্রিফলি সকালে আমি যেভাবে শুরু করছিলাম সেটা স্টার্ট করে তারপর আমরা আজকে শেষ করব। তো 498A বা তোমাদের যেটা ক্যাপস্টোনের প্রথম সেমিস্টার, এই প্রথম সেমিস্টারে সবাইকে থিওরিটিক্যালি লিটারেচার রিভিউটা কমপ্লিট করতে হয়। লিটারেচার রিভিউয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে মেথড নিয়ে কাজ করতেছি সেটার প্রস অ্যান্ড কন জানা, অর্থাৎ রিসেন্ট এ যে সময়, অর্থাৎ 22, 23, 24 সাল, লাস্ট 3 ইয়ার্সে আমাদের প্রপোজ করা বা তোমরা যে টপিকটা অ্যাকচুয়ালি প্রপোজ করতে যাচ্ছ প্রত্যেকটা গ্রুপ থেকে, ওই রেলিভেন্ট টপিকগুলোতে অ্যাকচুয়ালি কোন পেপারগুলো পাবলিকেশন হয়েছে এবং তাদের মেথডটা কেমন ছিল, তাদের পারফরমেন্সটা কেমন ছিল, ওই ডেটা সেটটা তারা কিভাবে পিক করছে, নিজেরা ডেভেলপ করছে নাকি কোনো পার্টিকুলার রিপোজিটরি থেকে ইউজ করছে, এই সকল ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এই লিটারেচার রিভিউয়ের মধ্যে চলে আসে। আর আরো একটা বড় ব্যাপার, যখন আমরা এটার পেপার রাইটিং করব বা একটা রিপোর্ট রাইটিং করব, তো পেপার রাইটিং বা রিপোর্ট রাইটিং এর রেজাল্ট অ্যানালাইসিস যখন করা হয়, তো রেজাল্ট অ্যানালাইসিস হচ্ছে পার্টিকুলারলি আমার নিজের ইউজ করা মেথডের পারফরমেন্স গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি ইন টার্মস অফ গ্রাফ, ইন টার্মস অফ টেবিল, এই ধরনের ডেটা দিই। এখন একটা অ্যাবলেশন স্টাডি বা একটা পার্টিকুলার যদি একটা কম্প্যারিজন টেবিল আমরা রিপ্রেজেন্ট করতে চাই, যে প্রিভিয়াস 3 ইয়ার্সে যারা এই টপিকে রেলিভেন্ট সময় যারা কাজ করছে, আলটিমেটলি তাদের সাথে আমাদের ডিফারটা কোথায় বা কেন আমাদের পারফরমেন্সটা তাদের থেকে সুপিরিয়র। কারণ আমাদের টার্গেট রাখতে হবে অ্যাকচুয়ালি সুপিরিয়র। তো সুপিরিয়র পারফরমেন্স যদি আমরা অ্যাচিভ করতে পারি, দেন উই আর ডান। আর যদি সুপিরিয়র পারফরমেন্স অ্যাচিভ না করতে পারি, দ্যাট মিনস ওইটার একটা রিজনেবল ডিসকাশন সেকশন বা ব্যাখ্যা দাঁড় করাইতে হবে যে কেন অ্যাকচুয়ালি পারলাম না, সো হোয়াটস দ্য প্রবলেম। তো সেটাও আর একটা পার্সপেক্টিভ। তো যেটাই করতে যাই না কেন, এই যে কম্পারেটিভ স্টাডি বা অ্যাবলেশন স্টাডি, এই সকল ক্ষেত্রে নিজেদের মডেলকে যখন আমি অ্যাকচুয়ালি অন্যান্য রিসেন্টলি পাবলিশড পেপারগুলোর সাথে কম্প্যারিজন করব, তখন ওই রিসেন্টলি পাবলিশড পেপারগুলার ডেটা সেট ইনফরমেশন, তাদের ল্যাকিংস গুলা, তাদের গুড সাইড গুলা, তারপরে তাদের ইউজ করা মেথড বা অ্যালগোরিদমস, ডেটা সেটের ডেসক্রিপশন, এই জাতীয় ব্যাপারগুলোর সাথে অ্যাকচুয়ালি আমরা পারফরমেন্স মেট্রিক্স গুলাকে যুক্ত করে দিই। লাইক পেপার 1-এ হয়তো বা কোনো একটা পার্টিকুলার মেথড ইউজ করছে, করার পরে আমরা যে ধরনের ডেটা সেট বা যে ধরনের মেথড নিয়ে কাজ করতেছি সেখানে অ্যাকুরেসি হয়তো বা সে ফর 96% অ্যাটেন্ড করছে। তারপরে হয়তো বা দেখা গেছে তার 1 বছর পরে আরো 2 থেকে 3টা পেপার পাবলিকেশন হয়েছে, যারা হচ্ছে BCDE এরকম ডিফারেন্ট ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করছে এবং তার থেকে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট পারফরমেন্স পাওয়া গেছে। হয়তোবা এমন হতে পারে যে 22 সালে যেটা পারফরমেন্স 95% ছিল, 23, 24 সালে এসে 97, 98 পর্যন্ত রিচ করছে। এখন আমরা যেহেতু 25 সালে রিসার্চ করতেছি, দ্যাট মিনস আমাদেরকে ওই যে লাস্ট 3 ইয়ার্সে যারা আছে তাদেরকে তো অ্যাকচুয়ালি মানে রেফার করতে হবে, কারণ তারা ইনভেনশন শুরু করছে, তারা লাস্ট 3 ইয়ার্সে সব থেকে রিসেন্ট টাইমে কাজ করছে। তো আমি যদি আমার কাজকে ভ্যালিডেট করতে চাই, দ্যাট মিনস তাদের কাছ থেকে আমার কাজের একটা ডিফারেন্স দেখাইতে হয়। তো এই সকল সত্যের জন্য অ্যাকচুয়ালি আমরা আমাদের পারফরমেন্স অ্যানালাইসিসটা বা তাদের কাজের রিসার্চ গ্যাপটা খুঁজে বের করাটা হচ্ছে খুব ভেরি মাচ জরুরি অ্যাকচুয়ালি। তো যদি সঠিকভাবে রিসার্চ গ্যাপটা মানে সুন্দর মতো খুঁজে বের করা যায়, দ্যাট মিন্স আমরা আমাদের কাজের নোবিলিটি বা আমাদের কাজের কন্ট্রিবিউশন খুব মানে এক্সপ্রেসিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন আমরা যখন পেপারগুলো পড়বো, প্রত্যেকটা গ্রুপে আগেই বলছিলাম যে মনে হয় 25টা করে পেপার থাকবে, বাট পার হেড তোমরা নিজেরা নিজেদের মতো করে 5টা করে পেপার নিজেরা ভাগ করে নিবা, ডিভাইড করবা, দেন প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সাবমিট করবা। যে যে 5টা পেপার সাবমিট করবা তার সেই 5টা পেপারে সাবমিট করার ইনফরমেশন থাকতে হবে। এই জন্যে আমাদের যে এখানে এই যে পার্টিকুলার ফরম্যাটটা, এখানে যে স্টুডেন্টটা সাবমিট করতেছে কোনো একটা গ্রুপ থেকে তার নাম এবং আইডি লাগবে, তারপরে তার গ্রুপের প্রজেক্ট টাইটেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সুপারভাইজার ইনফরমেশন এবং কোর্স টিচার ইনফরমেশন, এই ধরনের বেসিক ইনফরমেশন দিয়ে আমরা আমাদের কাজটাকে মানে স্টার্ট করব। নেক্সট অফ অল হচ্ছে সব থেকে মেইন কাজ, এই 25টা পেপারের যে সিরিয়াল নাম্বার, এটা আমরা যে কোনোটাকেই 1 থেকে 25 দিতে পারবো, এটা কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা যাকে 1 দিয়েছি, ইন ফার্দার যখন রিপোর্ট রাইটিং করব বা পেপার রাইটিং করব, সেখানে যেন এটার একটা কোহারেন্স থাকে, মানে মিল যেন থাকে। এবং এটা টার্গেট করতে হবে যে পেপারগুলো যত বেশি রিসেন্ট,
তাদের সিরিয়াল নাম্বার তত আগে রাখলে ভালো, বেসিক্যালি যে আমি দেখতে চাচ্ছি যে 25 সালে যদি কোনো রিসেন্ট টাইমে যে একেবারে 25-এই পাবলিশ হয়েছে, তাহলে ওটা সিরিয়াল অ্যাকচুয়ালি আমি শুরুর দিকে রাখবো। 22 বা 23 সালের গুলাকে আমরা কম্পারেটিভলি এভাবে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে পিছাবো। হ্যাঁ, কিছু কিছু টপিকে হয়তো বা এরকম পাওয়া যাইতে পারে যে ওই ধরনের টপিকে একটু রেয়ার, মানুষজন কম রিসার্চ করছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমি রেলিভেন্ট পেপার 22 সাল পর্যন্ত, যে 22, 23, 24 যদি কাউন্ট করি, তাহলে আমি 25টা ভালো পেপার পাচ্ছি না। যদি এরকম হয় যে আমি 25 সাল পর্যন্ত 22 থেকে 25, 3 বছর নিয়ে 25টা ভালো পেপার পাচ্ছি না, তখন আসলে কি করব? তখন আসলে ওইটাই একটাই উপায়, সেটা হচ্ছে আরেকটু পিছায় যাওয়া। সেক্ষেত্রে আমরা 21 সালকে ইউজ করব বা 20 সালকে ইউজ করবো, বাট এরকম যেন না হয় যে আমার 22, 23, 24-এ অ্যাভেলেবেল ভালো পেপার থাকা সত্ত্বেও আমি পেছনের বছরগুলাতে যায় সেই পেপারগুলাকে সিলেক্ট করতেছি। তো এইটা তখন হচ্ছে বেসিক্যালি একটা সমস্যা ক্রিয়েট করবে। তো যদি এরকম হয় যে ডোমেইনের কারণে বা ফিল্ড অফ ইন্টারেস্টের কারণে, যে ওই পার্টিকুলার টপিকে হয়তো বা কম রিসার্চ হয়েছে, কম সংখ্যক পেপার পাবলিকেশন হয়েছে, তো সেক্ষেত্রে আমি আমি 20 সাল 21 সাল এর পেপার মানে স্টাডি করতেছি বা কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার মেথডকে সাইট করতেছি, সেটা আসলে দোষের কিছু না, সেটা করা যাবে আর কি। বাট আগে দেখতে হবে যে আমাদের রিসেন্ট টাইমে আমার অ্যাভেলেবেল এবং রেলিভেন্ট পেপার আছে কিনা। তো প্রথম পয়েন্টটা নিয়ে আমরা তখনই আলোচনা করছি, জাস্ট সংক্ষেপে একটু বলি যে আমাদের শুরুতেই যে পেপারটা আমরা পড়বো সেই পেপারের টাইটেলটা এখানে দিয়ে দিব। তো প্রত্যেকটা পেপারের টাইটেল অ্যাকচুয়ালি একদম টপ অফ দ্য পেপার থাকে। হ্যাঁ, যে কোনো পেপারেরই টপ অফ দ্য পেপারে একটা টাইটেল থাকবে। টাইটেলটা আমরা কপি করে আমাদের যে পার্টিকুলার ফিল্ডটা আছে যেটাকে হাইলাইট করছিলাম, এই হাইলাইটেড ফিল্ডে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। নেক্সট আমাদের টাস্ক হচ্ছে এই পেপারের প্রবলেম স্টেটমেন্ট খুঁজে বের করা। আমরা প্রবলেম স্টেটমেন্টটা বলতে কি বুঝি? প্রবলেম স্টেটমেন্ট বলতে বুঝতেছি আমরা যে পেপারটা অ্যাকচুয়ালি রিড আউট করব সেই পেপারের টাইটেল অনুযায়ী তার একটা পার্টিকুলার প্রবলেম এর উপরে কাজ করছে। পার্টিকুলার যে একটা প্রবলেমের উপরে কাজ করছে। অ্যাকচুয়ালি সারা পৃথিবীর সব দিকেই প্রচুর পরিমাণে রিয়েল লাইফ প্রবলেমের কোনো অভাব নেই। তো এই ধরনের রিয়েল লাইফ যে কোনো একটা প্রবলেমকে অ্যাড্রেস করে কেউ যখন সায়েন্টিফিক্যালি ওইটার এগেনস্ট একটা পেপার পাবলিকেশন করতেছে, তাহলে ওই প্রবলেমটাই অ্যাকচুয়ালি আমার প্রবলেম স্টেটমেন্টের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। তো নর্মালি যেটা হয়, কোনো একজন অথর মানে ইউজুয়ালি যখন একটা পেপার রাইট আপ করে, তখন আমাদের পেপারে যে শুরু 1 নাম্বার সেকশনটা থাকে যেটাকে আমরা ইন্ট্রোডাকশন সেকশন বলি, এই ইন্ট্রোডাকশন সেকশনের একদম ফার্স্ট যে প্যারাগ্রাফটা থাকে অ্যাকচুয়ালি সেই প্যারাগ্রাফেই ডিফাইন করার ট্রাই করে যে অ্যাকচুয়ালি যে সে কি মিন করতে চাচ্ছে। সে ফর আমি মিন করতে চাচ্ছি যে আমি একটা এক্সপ্লেইনেবল এআই বেজ একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করব, সে ফর একটা মাল্টি ডিজিজ ক্লাসিফিকেশনের জন্য আর কি। তাহলে আমাকে এই টার্মিনোলজিগুলোকে ডিফাইন করতে হবে যে আলটিমেটলি কেন আমি এক্সপ্লেইনেবল এআই ব্যবহার করতে চাচ্ছি ইন টার্মস অফ ডিজিজ ক্লাসিফিকেশনে। তাহলে ডিজিজ ক্লাসিফিকেশনে কি কারেন্টলি প্রবলেম আছে এবং সেই প্রবলেমটার কি সলিউশন আমরা প্রপোজ করতেছি। তো সেটা তো আমরা এই পেপারের ইন্ট্রোডাকশনে লিখা আছে, বা যখন একটা পেপার পড়তেছি যে অথরে, ওই অথর কিন্তু লিখে রাখছে তার মানে ফার্স্ট প্যারাগ্রাফটাতে। আমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট প্যারাগ্রাফটা পুরাটা রিড আউট দেয়া। এই রিড আউট দেওয়ার পরে আমাদেরকে একটা থিঙ্কিং বা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে অ্যাকচুয়ালি যে হোয়াট দে আর হাইলাইটস, যে অ্যাকচুয়ালি তার কোনটাকে হাইলাইট করতেছে। সেই হাইলাইটেড যে পয়েন্টগুলা, ওইটার বেসিসেই আমরা আমাদের মতো করে রিপ্রেজেন্ট করব যে অ্যাকচুয়ালি এই পেপারটাতে এই প্রবলেমটাকে নিয়ে অ্যাকচুয়ালি তারা অ্যাড্রেস করতেছে। সে ফর আমি যদি এখানে আসি, যেমন এখানে দেখতে পাচ্ছি যে আহ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিসে এক্সপ্লেইনেবল এআই দিয়ে ডিপ লার্নিং মডেলে তো ইন্টারপ্রেটিবিলিটি কম থাকে। তো এই ইন্টারপ্রেটিবিলিটিটাকে মানে আমাদের হিউম্যান লেভেলে বাড়ানোর জন্য কি করতে হবে? ইন্টারপ্রেটেবল মডেল বানাইতে হবে। তো ডিপ লার্নিং মডেলগুলো ভেতরে লেয়ারগুলোতে কিভাবে কাজ করে এটা মোটামুটি আনইন্টারপ্রেটেবল। এই আনইন্টারপ্রেটেবল এটাই তো একটা প্রবলেম। তাহলে ডিপ লার্নিং বেজ হয়তো বা ডিজিজ ক্লাসিফিকেশন অনেকেই কাজ করছে। তাহলে অনেকের কাজের মধ্যে যদি আমরা দেখি যে কেউ এক্সপ্লেইনেবল এআই দিয়ে সেই ডিপ লার্নিং মডেলগুলোকে মানে এক্সপ্লেইন করে নাই বা ইন্টারপ্রেট করে নাই, ইন্টারপ্রিটেবিলিটিটাকে রিপ্রেজেন্ট করে নাই, তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিসার্চ গ্যাপ। তো হয়তোবা আমরা এই রিসার্চ গ্যাপটা খুঁজে আমরা আমাদের পেপারের মেইন থিমটা রেডি করছিলাম।
এখন কথা হচ্ছে আমরা যে পেপারগুলো পড়বো, তাহলে ওই অথর ডেফিনেটলি কোনো একটা এরকম এক বা একাধিক পয়েন্ট খুঁজে বের করছে, যেটা হচ্ছে কারেন্ট রিসার্চ গ্যাপ, বা ওই সময়ে তখন যে কাজটা করছিল ওই সময় এক্সিস্টিং যতগুলা পেপার ছিল। কারণ যে কাজ করছে সেও তো তার রিসেন্ট সময়ের পেপারগুলো পড়ার পরেই রিসার্চ গ্যাপ খুঁজে বের করছে, দেন সেটাকে মিটিগেট বা সলিউশন করার ট্রাই করছে। আমাদের কাজ হচ্ছে আমরা যখন আমাদের কাজ করব, আমাদের রিসেন্ট টাইমের যে পেপারগুলা, সেই পেপারগুলোর মেইন প্রবলেমের উপরে ফোকাস করবো, যে তারা আসলে কোন প্রবলেমের উপর ফোকাস করে অ্যাকচুয়ালি কাজটা করছে, এবং সেটাই হবে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তো এইভাবে আমরা ইন্ট্রোডাকশনের ফার্স্ট যে প্যারাগ্রাফটা থাকবে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম স্টেটমেন্টটা খুব কারেক্টিফাই ওয়েতে এখান থেকে ফাইন্ড করে নিয়ে আসতে হবে আর কি। এবং সেটা আমরা লিখবো হচ্ছে মোটামুটি 2 থেকে 3 সেন্টেন্সের বেশি না, মানে এমন না যে আমরা কপি করে লিখবো। যেটা বলছি যে আমরা পড়বো, পড়ার পর আন্ডারস্ট্যান্ড করব, কিওয়ার্ড গুলা নিয়ে অ্যানালাইজ করব, দেন বুঝতে চাইবো যে অ্যাকচুয়ালি তারা কোন প্রবলেমটাকে হাইলাইট করতেছে, কোন প্রসেসটাকে হাইলাইট করতেছে। দেন এই পুরা স্ক্র্যাচ আইডিয়াটাকে 2 থেকে 3টা সেন্টেন্সে রিপ্রেজেন্ট করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে এই ইনফরমেশনগুলো ইউজ করব। মানে আমরা যখন ফাইনালি একটা পেপারের টোটাল সামারি লিখব, তখন এই প্রবলেম স্টেটমেন্টের এই পার্টটাকে আমাদের ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে আমাদের টার্গেট অ্যাকচুয়ালি। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। তো প্রত্যেকটা অথর যখন পেপার লেখে, তার ডেফিনেটলি কিছু মানে গুড সাইড অবশ্যই থাকে, না হলে পাবলিশড কিভাবে হয়েছে। এবং আমরা তো বলতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা সেই পেপারগুলোকে পিক করব যেগুলো ভালো কোয়ালিটির। তো আমি হয়তোবা সেশনের লাস্টের দিকে একটু দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কোয়ালিটিফুল পেপার কিভাবে চিনতে পারি। যদিও ফার্স্ট সেশনে এই ব্যাপারে আলোচনা হয়েছে, তারপরে একটু দেখাই দিব যদি কেউ ভুলে যায় আর কি। হ্যাঁ, তো কন্ট্রিবিউশন একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। কোনো পেপারের যদি অ্যাকচুয়ালি নবিলিটি বা কন্ট্রিবিউশন না থাকে, দ্যাট মিনস ওই পেপারটা আসলে পাবলিশ করে হিউম্যান লেভেলে বা কারোর জন্যই লাভ নাই, মানে সায়েন্টিফিক লেভেলেও লাভ নাই, আবার হিউম্যান লেভেলেও লাভ নাই। এখন কথা হচ্ছে আমরা যদি হিউম্যান বা আমাদের আশেপাশে যে প্রকৃতি বা আমাদের যে লিভিংস বা আমাদের সায়েন্টিফিক কমিউনিটি বা সায়েন্সকে আগানোর জন্য যদি কিছু কন্ট্রিবিউট না করতে পারি, তাহলে ডেফিনেটলি ওই পেপারটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। এজন্যে যখন একজন অথর কোন একটা পেপারকে রাইট আপ করে, সে তার ইন্ট্রোডাকশন সেকশনে খুব স্ট্রংলি তার যে মেইন কন্ট্রিবিউশন সাইড, সেগুলোকে হাইলাইট করে। ফর এক্সাম্পল, এই পেপারটাতে বা ম্যাক্সিমাম পেপারে, সব পেপারে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রিবিউশনে যে পোর্শনটা থাকে অ্যাকচুয়ালি, তো এই কন্ট্রিবিউশনের পোর্শনটা অ্যাকচুয়ালি এই যে ইন্ট্রোডাকশনের লাস্টের দিকে, একেবারে লাস্টের দিকে, ইন্ট্রোডাকশনের লাস্টের দিকে কোনো একটা প্যারাগ্রাফে এরকম বুলেট পয়েন্টে বা 1 2 3 3 এরকম সিরিয়াল নাম্বার দিয়ে আমরা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা থাকি। আমাদেরকে এই কন্ট্রিবিউশনগুলাই বুঝতে হবে বা জানতে চাইতে হবে। এবং কন্ট্রিবিউশন বুঝে শুধু বুঝলে হবে না, কন্ট্রিবিউশনগুলো বোঝার পরে চিন্তা করতে হবে, আচ্ছা এই অথররা যেভাবে কন্ট্রিবিউট করছে, তো তারা কোন পয়েন্টটাকে মিস করে গেছে। তো আমি যদি এটা না বের করতে পারি যে তারা কোন কোন পয়েন্টটা মিস করছে, যেটা স্টিল একটা প্রবলেম, না হলে কিন্তু ওইটা আর কোনো রিসার্চ হইলো না। কারণ আমি যদি শুধুমাত্র তার কন্ট্রিবিউশন করা কাজগুলোকে নিয়েই আমার কাজে ইন্টিগ্রেট করি, ইনকর্পোরেট করি, তাহলে তার কাজের একটা ক্রিটিসাইজ করা হচ্ছে না। কারণ তার কাজেরও নিশ্চয়ই কিছু না কিছু লিমিটেশন আছে। তো এই কন্ট্রিবিউশন গুলো খোঁজার সময় এটাও মাথায় রাখতে হবে যে অ্যাকচুয়ালি এই কন্ট্রিবিউশনে এগেনস্টে কি লিমিটেশন থাকতে পারে, বা এই কন্ট্রিবিউশনটা করার সাথে সাথে আরো কি বেশি কিছু করা যাইতো। তো ওই যে যেটা বেশি কিছু করা যাইতো বা যেটা তারা মিস করে গেছে, সেটাকে নিয়েই অ্যাকচুয়ালি আমরা ফোকাস করে তোমরা যখন তোমাদের পেপারকে প্রপোজ করবা, তখন তোমাদের নোবিলিটির ক্ষেত্রে ওই পেপারগুলার যে রিসার্চ গ্যাপ বা যেটা তারা ফেইল করছে, সেগুলোর উপর বেস করে তোমরা তোমাদের অ্যাকচুয়ালি এই কন্ট্রিবিউশন বা নোবিলিটি গুলা লিখবা। কিন্তু আমরা যখন লিটারেচার রিভিউ করতেছি, তখন তাদের করা কাজের যে কন্ট্রিবিউশন গুলো আছে, সেগুলোর একটা সামারি আমরা রিপ্রেজেন্ট করবো, দ্যাটস ইট। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কাজের সাথে তাদের কাজকে ঠিক কোন কোন সাইড বা কোন কোন পার্সপেক্টিভে ডিফার বা ডিফারেন্ট করতে পারবো। যেমন এই কাজের আমাদের 3টা কন্ট্রিবিউশন আছে, 3টা বুলেট পয়েন্ট আছে, তার মানে আমরা 3টা সাইড নিয়ে কথা বলতেছি। আবার কোনো কোনো কাজে হয়তো বা 3-এর অধিকও থাকতে পারে। তবে ইউজুয়ালি যেটা দেখা যায়, কন্ট্রিবিউশন মানুষের খুব বেশি হয় না একটা পেপারে। এটা বা মেইন কন্ট্রিবিউশনের যে সাইডটা, এটা 2 থেকে 5টা, মানে এর মধ্যেই লিমিটেড থাকে।
2 থেকে 5টার মধ্যেও তোমরা দেখতে পারবা যে যত ধরনের পেপারই দেখো না কেন প্রত্যেকটা পেপারে এরকম 2 থেকে 5টা তোমরা কন্ট্রিবিউশন পাবা। এবং কন্ট্রিবিউশনে এখানে মোটামুটি এই ধরনের একটা অ্যাকশন কিওয়ার্ড পেয়ে যেতে পারো, সেটা হচ্ছে কি কন্ট্রিবিউশন অফ দিস পেপার বা কি নবিলিটিস অফ দিস পেপার। হ্যাঁ, এই ধরনের মানে অ্যাকশন কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি ব্যবহার ব্যবহার করে আর কি। ওকে, এরপরে আমাদের আরেকটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি যদি আরেকটা পেপারে দেখাইছি, এরপর এটা একটা ডিফারেন্ট পেপার। যেমন এই পেপারটাতে যে কন্ট্রিবিউশন গুলা এটা কিন্তু ইন্ট্রোডাকশন সেকশনেই আছে, বাট সেগুলাকে আমরা আহ, মানে বুলেট পয়েন্ট করি না, এরকম 1 2 3 দিয়ে করছি। এবং আমরা বলে দিচ্ছি যে এটাই অ্যাকচুয়ালি আমাদের কি কন্ট্রিবিউশন অফ দিস ওয়ার্ক। তো মোস্টলি কন্ট্রিবিউশন খুঁজে বের করাটা খুবই ইজিয়ার। আমরা ইন্ট্রোডাকশন সেকশনে যে মেইন বুলেট পয়েন্টগুলো দেখব, ওগুলো পড়ার পরে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে সেটাকেই সিম্পলিফাই করে নিজেদের মতো করে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে ওই পেপারে তাদের কন্ট্রিবিউশন সাইটগুলা, যেন আমরা ইন ফিউচার আমাদের পেপারে বুঝতে পারি যে কি কি কন্ট্রিবিউশন হয়ে গেছে আর কি কি কন্ট্রিবিউশন এখনো বাকি। যেগুলো বাকি ওগুলো আমরা সলভ করার ট্রাই করবো আর কি। এই জন্য আমাদের যে সেকেন্ড পয়েন্টটা কন্ট্রিবিউশন ফাইন্ড করা, এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোডাকশন সেকশনে যে লাস্টের দিকে বুলেটগুলো থাকবে পয়েন্টগুলো, সেখান থেকে আমরা সামারি করে বের করে নিয়ে আসবো। এবং খুব সংক্ষেপে, এটাও যেন 2 থেকে 3 সেন্টেন্সের বেশি না হয়। অর্থাৎ মেইন মেইন যে কিওয়ার্ড বা মেইন মেইন যে টেকনোলজি, সেগুলাকে হাইলাইট করে আমাদের এই জিনিসটাকে রেডি করতে হবে। নেক্সট অফ অল হচ্ছে কোন একটা পেপারের অবজেক্টিভ বা গোল। তো এটা নিয়ে আমরা সকালের আর্লিয়ার সেশনে কথা বলতেছিলাম যে সব পেপারে অবজেক্টিভ বা গোল এটা ডিরেক্টলি এক্সপ্লিসিটলি বলা থাকে না, মানে ডিরেক্টলি বলা থাকবে না এরকম যে এটাই আমার গোল বা এটাই আমার অবজেক্টিভ। হ্যাঁ, থাকতে পারে, সেটা পাওয়ার সম্ভাবনা 50-50, মানে 50% পেপারে ডিরেক্টলি বলা থাকে, 50% পেপারে আমার ডিরেক্টলি বলা থাকে না। তবে যেখানেই থাকুক না কেন, সেটা ইমপ্লিসিট থাকুক এক্সপ্লিসিট থাকুক, এই অবজেক্টিভ বা এই গোল ডেফিনেটলি আমার ইন্ট্রোডাকশন সেকশনেই থাকবে। এটা মাস্টলি শিওর বা এনশিওর করতে হবে। সেফর আমি প্রথম যে পেপারটার মানে আর্কিটেকচারটা দেখাচ্ছিলাম, তো এই পেপারে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের জন্য, ওকে। বাট সেকেন্ড প্যারাগ্রাফে যে আমরা কি করছি, সেকেন্ড প্যারাগ্রাফে যে আমরা প্রথমে একটা নেগেটিভ বা অ্যাকশন কিওয়ার্ড দিয়ে শুরু করছি যে ডিসপাইট। যে অ্যাকচুয়ালি ফার্স্ট প্যারাগ্রাফে এই যে যে 1 2 3 এবং 4 নাম্বার যে 4টা পেপারকে সাইড করা হয়েছে, তারা ডেফিনেটলি ওই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে হয়তো বা কাজ করার ট্রাই করছিল ওই 4জন অথর। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে ওই 4জন অথর যে কাজগুলোকে কন্ট্রিবিউট করার ট্রাই করছে, স্টিল দেয়ার আর সাম রিসার্চ গ্যাপস। তাহলে সেই গ্যাপগুলা নিয়ে অ্যাকচুয়ালি আমরা এই সেকেন্ড প্যারাগ্রাফে একটা ব্রিফ ডিসকাশন দিছি যে এই জিনিসগুলো এখনো স্টিল তাদের অ্যাডভান্সমেন্টের বাইরে রয়ে গেছে। অর্থাৎ সেগুলো এখন ইমপ্রুভ করা পসিবল। হ্যাঁ, কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা দিয়ে আমার খুব বেশি লাভ হবে না, মানে আমি তো বুঝতেছি গোল। তাহলে গোলটা আমি কোথায় পাবো? গোল বা অবজেক্টিভ পেয়ে যাচ্ছি আমি থার্ড প্যারাগ্রাফে। কিভাবে? এখানে কিন্তু বলা নাই যে এটাই আমার গোল, কিন্তু বুঝে নিতে হবে কারণ এটা ইমপ্লিসিট ওয়েতে লেখা আছে। বলছি যে সেকেন্ড প্যারাগ্রাফের যে নেগেটিভ সাইডগুলা, এই চ্যালেঞ্জগুলাকে আমরা সেভারেল কি রিসার্চ কোশ্চেন আমাদের মাইন্ডে জেনারেট করছে। দ্যাট মিনস আমরা ওই কোশ্চেনগুলো যখন জেনারেট করছে, সেগুলাকে টার্গেট করে আমাদের কাজটাকে আমরা ডিজাইন করছি। তো আমরা আমাদের কাজটাকে ডিজাইন করছি যখন আমরা জানতে পারছি যে প্রিভিয়াসলি কারা কিভাবে কাজ করছে এবং ওরা ওদের ল্যাকিংস গুলা কোথায়। তাহলে ওদের ল্যাকিংস গুলা থেকে আমাদের আরো মাইন্ডে ধরো 3 থেকে 4টা কোশ্চেন জেনারেট হয়েছে। এই কোশ্চেন গুলার উপর বেস করে আমরা আমাদের আনসার খোঁজার ট্রাই করব। দ্যাট মিনস দিজ আর দ্য কি অবজেক্টিভস অর কি গোলস অফ দিস পেপার। এটাই হচ্ছে এই পেপারটার গোল। কিন্তু গোল বা অবজেক্টিভ আকারে লেখা নাই। আমাদের বুঝতে হবে যে কোথায় আমাদের পেপারের প্রবলেম স্টেটমেন্ট আছে, দেন ওই পেপারের কিছু মানে প্রিভিয়াস পেপারগুলোর নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলতেছি, এবং এই নেগেটিভ সাইডগুলোকে আমরা অ্যাড্রেস করে বা ওইটাকে সলভ করার জন্য বা নিজেদের ভিতরে একটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা আমাদের ভেতরে কি এমন প্রপোজ করতে যাচ্ছি। তো এটাই বেসিক্যালি আমাদের গোল বা মানে অবজেক্টিভ ফাইন্ড করার মেইন উপায়। সেরপর আমি যদি আর একটা ডিফারেন্ট পেপার দেখাই, ডেফিনেটলি তাহলে ওইখানে ডিফারেন্ট স্টাইলে লেখা থাকবে। যেমন এই যে এখানে ফার্স্ট প্যারাগ্রাফ, এটা ডেফিনেটলি প্রবলেম স্টেটমেন্টের সাথে যাবে, মানে প্রবলেম স্টেটমেন্টটা এখানে আছে। সেকেন্ড অফ অল হচ্ছে মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে
এটার বেশ কিছু অ্যাপ্লিকেশন গুলা দেখানো হয়েছে, মানে সেকেন্ড প্যারাগ্রাফের মেইন থিম হচ্ছে ওই পার্টিকুলার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগোরিদমের মেডিকেল সাইডের ইমপ্লিকেশনস। থার্ড প্যারাগ্রাফটাতে আমরা যদি একটু দেখি যে এখানে কিন্তু এই যে বেশ কিছু লিমিটেশন নিয়ে আমরা কথা বলতেছি, এই যে 1 নাম্বার লিমিটেশন, 2 নাম্বার লিমিটেশন। তো আমি যদি একটু কোরিলেট করি, খেয়াল করি, আমরা কিন্তু এই যে এখানে কিন্তু লিমিটেশন আমি লিখি নাই, কি করছি, এখানে লিখছিলাম হচ্ছে একটা নেগেটিভ কিওয়ার্ড দিয়ে শুরু করছি। তার মানে বুঝতে হবে যে নেগেটিভ কিওয়ার্ড দিয়ে যেখানে শুরু হয়েছে, দ্যাট মিনস সেখানে অ্যাকচুয়ালি লিমিটেশনস আছে। এবং সেকেন্ড যে পেপারটা এখন এখন দেখাচ্ছি, সেখানে আবার ডিরেক্টলি বলেই দেয়া আছে যে এগুলো হচ্ছে আমার লিমিটেশনস। তো এভাবে আসলে আমাদের বুঝে নিতে হবে যে কোথায় লিমিটেশন আছে বা কোথায় লিমিটেশন নাই, মানে এরিয়াগুলো। তাহলে যেখানে আমরা লিমিটেশন নিয়ে আলোচনা করছি বা নেগেটিভ অ্যাকশন কিওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করছি, তাদের খারাপ সাইডগুলোকে নিয়ে কথা বলতেছি, তাহলে সেটাকে সলভ তো করার জন্যই আমাদের টার্গেট সেট করতে হবে। তাহলে এই যে যে প্যারাগ্রাফটা, এটাই বেসিক্যালি মানে এর ভেতরেই অ্যাকচুয়ালি আমাদের টার্গেট বা গোল বা অবজেক্টিভ লুকায় আছে। কিভাবে বুঝতে পারছি? এই যে যে টু ওভারকাম দিস লিমিটেশনস বা টু ওভারকাম দিস প্রবলেম অথবা টু অ্যাড্রেস দিস লিমিটেশনস, এগুলাকে আমরা সলভ করার জন্য আমরা আমাদের মডেলে এভাবে টার্গেটটা করছি। দ্যাট মিনস এই যে যে পার্টটা, এটাই অ্যাকচুয়ালি এই পেপারটার অবজেক্টিভ বা এটার গোল। তো মোটামুটি আমাদের পেপারগুলোতে সবসময় এক্সপ্লিসিটলি বলে দেওয়া থাকবে না যে এটাই আমার গোল, এটাই আমার অবজেক্টিভ। আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কিভাবে খুঁজবো। আমাদেরকে প্রাইমারি টার্গেট আমরা খুঁজে বের করব ফার্স্ট প্যারাগ্রাফে কোথায় প্রবলেম স্টেটমেন্ট আছে, দেন কোথায় আমরা প্রিভিয়াস পেপারগুলোর এক্সিস্টিং প্রবলেম বা তাদের লিমিটেশন নিয়ে কথা বলতেছি, তারপরে ওই এক্সিস্টিং প্রবলেমগুলোর পরবর্তীতে কোথায় আমরা সেটার সলিউশন বা ওই ওই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে কথা বলতেছি বা ওই লিমিটেশনগুলোকে রিজলভ করার কথা বলতেছি। তো যেখানে রিজলভ করা বা লিমিটেশনগুলোকে সলভ করার কথা বলবো, ওই প্যারাগ্রাফেই লুকায়ে থাকবে যে অ্যাকচুয়ালি ওই পেপারটার অবজেক্টিভ বা কি টার্গেট। এইভাবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই অবজেক্টিভ বা গোলস গুলাকে খুঁজে বের করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু ডিরেক্টলি থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, ফোর্থ অফ অল, এটা একটা সহজ জিনিস, এটা আমরা ডিরেক্টলি খুঁজে পাবো, যে কেউ খুঁজে পেয়ে যাবে, যে আমাদেরকে বলা হচ্ছে যে যে পেপারটাকে আমরা লিটারেচার রিভিউ করব সে পেপারটার মেথোডোলজি খুঁজে বের করতে। তো মেথোডোলজি আসলে কি? মেথোডোলজি মিনস হচ্ছে এমন একটা ধরি যে ডায়াগ্রাম বা এমন একটা ইলাস্ট্রেশন, এমন একটা থিম্যাটিক প্রেজেন্টেশন, যেটা দিয়ে ওভারঅল কাজের ফার্স্ট টু লাস্ট, মানে কোন স্টেপের পরে কোন স্টেপ হচ্ছে, সেটা আমরা ডিফাইন করতে পারি। তাহলে আমরা মেথোডোলজি আসলে একটা পেপারে কোথায় পাবো? ইউজুয়ালি মোটামুটি 90% কেজেই পেপারগুলোর যে সেকশন 3 মানে চ্যাপ্টার যেটা 3 থাকবে, সেখানে হচ্ছে আমরা ওই পেপারটার মেথোডোলজি বা থিওরি এটা পেয়ে যাব। যেমন এই পেপারটা যদি আমরা থার্ড সেকশনে চলে যাই, আমরা দেখতে পাবো যে এটার একটা মেথোডোলজি সেকশন আছে। তো মেথোডোলজি সেকশনকে যে, আচ্ছা এটাতে থার্ডে নেই, এটাতে আমরা ফোর্থে মেথোডোলজি সেকশন আছে, হ্যাঁ। তো ইউজুয়ালি 90% কেজি তোমরা থার্ডেই পেয়ে যাবে আর কি, কারণ আহ, এখানে হচ্ছে থার্ড ফোর্থ ডিফারেন্টলি আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি। তো এখানে আমরা ফোর্থে দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রপোজড মেথোডোলজি আছে। তো প্রপোজ মেথোডোলজিতে আমাদের আসলে ফুল এই এত কিছু পড়ার দরকার নেই। আমরা চলে যাব এই মেথোডোলজিটাকে কোন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই যে এটা যে প্রপোজড ফ্রেমওয়ার্ক বা প্রপোজড মেথোডোলজি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার টার্গেট। তাহলে আমাদের খুঁজতে বলা হয়েছে যে আমরা আমাদের পেপারের কি খুঁজবো? মেথোডোলজি বা থিওরি খুঁজবো। তাহলে পেপারে নর্মালি ইউজুয়ালি 90% কেজেই আমরা সেকশন 3 বা চ্যাপ্টার 3-তে পাবো। আর যদি 3-তে না পাই, তাহলে এর আশেপাশে মানে ফোর্থ বা ফিফথে আমরা খুঁজে পেয়ে যাবো আমাদের মেথোডোলজি। এবং সেটা যে মেইন ডায়াগ্রামটা, সেটাকে অ্যানালাইসিস করাটাই হবে আমাদের এইটার টার্গেট। সে ফর আমরা যদি এই পেপারটার দিকে একটু লক্ষ্য করি, যে সেকশন 1-এর পরে সেকশন 2-তে আছে হচ্ছে লিটারেচার রিভিউ। তারপরে সেকশন 2-তে যখন লিটারেচার রিভিউ শেষ হইলো, তখন সেকশন 3-তে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টার্ট। দেন এইটা কিন্তু আবার মেথোডোলজি না, হ্যাঁ, এটা কিন্তু মেথোডোলজি না। মেথোডোলজি ডায়াগ্রাম এরকম হয় না আর কি, ট্রির মতো হয় না কখনো। এটা একটা স্টেপ থাকে, হ্যাঁ। এটাতেও আমরা সেকশন 4-এ দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা মেথোডোলজি স্টার্ট করছি। তা ডেফিনেটলি এর একটা মেইন ডায়াগ্রাম থাকবে। যেমন এটা হচ্ছে মেইন ডায়াগ্রাম আর কি, ঠিক আছে। যে এইটা হচ্ছে আমার মেইন ওই পেপারটার টার্গেট। ওই পেপারটাতে আমাকে এইটা খুঁজে বের করতে হবে যে কোথায় ওই পেপারের প্রপোজড ফ্রেমওয়ার্কটা আছে। তাহলে এই প্রপোজড ফ্রেমওয়ার্কের ফার্স্ট টু লাস্ট
যে কিভাবে স্টেপগুলো কাজ করতেছে, কিভাবে কাজটা হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, কোন কোন অ্যালগোরিদম ব্যবহার করলো, কোন কোন ইভালুয়েশন মেট্রিক্স তারা ব্যবহার করলো, লাস্টের আউটকামটা কি হইলো, ইনপুট ডেটা সেটটা কি ছিল, হ্যাঁ। এই যে ওভারঅল যে সামারি, এই সামারিটাই অ্যাকচুয়ালি একটা মেথোডোলজির মেইন থিম। যেমন আমরা যদি এই ডায়াগ্রামটি একটা অ্যানালাইসিস করি, দেখতে পাচ্ছি যে শুরুতে দুই ধরনের ডেটা সেট এখানে পুশ করা হয়েছে। একটা হচ্ছে সিএসভি ট্যাবুলার ডেটা, আর একটা হচ্ছে ইমেজ ডেটা। তার মানে টু ক্যাটাগরির ডেটা এই হাইব্রিড ফ্রেমওয়ার্কে এখানে পুশ করা হয়েছে। দেন দেখতে পাচ্ছি যে এই ট্যাবুলার ডেটা বা যে ইমেজ ডেটা, দুইটাকেই বেশ কিছু প্রি প্রসেসিং এর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ভিন্ন ভিন্ন, যেমন ইমেজের প্রি প্রসেসিং হয়তো বা আলাদা, সিএসভি প্রি প্রসেসিং ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক। আমরা পেপারের ভিতরে গেলে প্রত্যেকটা প্রি প্রসেসিং টেকনিক পড়লেই বুঝতে পারবো যে কোন টেকনিক অ্যাকচুয়ালি তারা প্রি প্রসেসটা করছে। দেন হচ্ছে সিলেক্টেড মডেল বা যে মডেলগুলা বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেলগুলো এর উপরে অ্যাপ্লাই হয়েছে, সেই মডেলগুলোর নাম বা কিভাবে অ্যাপ্লাই করছে তার প্রসিডিওর। দেন হচ্ছে এক্সপ্লেইনেবল এআই ব্যবহার হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ সিএসবির জন্য, আবার ইমেজ ডেটা সেটের জন্য। তারপরে যখন এক্সপ্লেইনেবিলিটি আমি বের করতে পারলাম, দেন ফিজিশিয়ান বা ডক্টরের কাছে একটা ইনফরমেটিভ ইনফরমেশন চলে গেল থ্রু ফিজিশিয়ান, এবং এর কারণে পেশেন্ট কি পারবে, একটা ইনফরমেটিভ ডিসিশন পাবে যে সে ফর তার লাংস ক্যান্সার হয়েছে নাকি ব্রেন টিউমার হয়েছে, মানে এই ধরনের ইনফরমেশন তার সে পেয়ে যাবে আর কি। আবার আমরা যদি একটু ডিফারেন্ট ক্যাটাগরির এই ধরনের ফ্রেমওয়ার্কে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি ইমেজ ডেটা সেট নেওয়ার পরে এই যে যে ডিপ লার্নিং যে অ্যালগোরিদম, সে অ্যালগোরিদমে যে কম্পোনেন্ট গুলা, অর্থাৎ ব্যাচ সাইজ সিলেকশন করা, অ্যাক্টিভেশন ফাংশন সিলেকশন করা, ম্যাক্স পুলিংটা কেমন হবে, হ্যাঁ, তারপরে আমাদের এখানে কোনো গ্লোবাল অ্যাভারেজিং থাকবে নাকি লোকাল অ্যাভারেজিং থাকবে, তারপরে ভেতরে যে ডেন্স লেয়ার গুলা থাকে, সেই ডেন্স লেয়ার গুলার সাথে এখানে অ্যাক্টিভেশন ফাংশনটা কিভাবে কাজ করতেছে, যেমন এখানে অ্যাক্টিভেশন ফাংশন আছে সিগময়েড। দেন আমাদের এইটা ফ্ল্যাট লেয়ার হচ্ছে কিনা, ফ্ল্যাটেন হচ্ছে কিনা, 2D থেকে 1D তে কনভলিউশন লেয়ার গুলা কাজ করতেছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলাকে আমাদেরকে খেয়াল করতে হবে। বা অ্যাকচুয়ালি ওই মডেলের ভেতরে এই লেয়ার গুলা কিভাবে সাজানো আছে, তাদের সাইজটা কি, ইনপুট সাইজ কি, হিডেন লেয়ারের সাইজটা কি, আউটপুট লেয়ারের সাইজটা কি, সেই ব্যাপারগুলোকে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই ওভারঅল ইমেজটাকে যদি তোমাকে বলা হইতো যে তুমি 5টা সেন্টেন্সে সামারি করে দাও শুরু থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে, এইটার যে আনসারটা হবে সেই আনসারটাই অ্যাকচুয়ালি আমাদেরকে লিখতে হবে। দ্যাট মিন্স তোমাকে যদি বলা হয় কোনো একটা পেপারের মেথোডোলজি বা তার থিওরি নিয়ে একটা সামারি লিখতে, তোমার কাজ হবে সেই পেপারটার মেথোডোলজি পোর্শনে যে মেইন ডায়াগ্রাম বা ফ্রেমওয়ার্কটা থাকবে সেটাকে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা। দরকার হলে ওই ডায়াগ্রামটার ডেসক্রিপশনটা কিন্তু ওই সেকশনের আন্ডারেই আছে। ভিন্ন ভিন্ন সাবসেকশনে ছোট ছোট করে ব্রেকডাউন করে করে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করা থাকে। আমরা ওইটাকে রিড আউট করব পুরোটা। রিড আউট করার পরে বুঝার ট্রাই করব যে অ্যাকচুয়ালি হোয়াট এভার দে হ্যাভ ডান, তারা যেটা করতে চাইছে সেইটাকে আমাদেরকে 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যে ব্রিফলি এক্সপ্লেইন করতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টোরিটা কাজ করছে। এইটাই বেসিক্যালি তার মেথোডোলজির মেইন থিম আর কি। তো মেথোডোলজি ডায়াগ্রামটা ফাইন করাটা সহজ, কিন্তু এটার যে সামারিটা জেনারেট করা, সেই জেনারেট করতে গেলে আমাদের ওভারঅল ওই সেকশনটার আন্ডারে কম্পোনেন্টগুলোর যে ডেসক্রিপশন সেটাকে রিড আউট করতে হবে। রিড আউট করার পরে ওভারঅল জিনিসটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা 5 থেকে 6 সেন্টেন্সে এখানে রিপ্রেজেন্ট করব। দ্যাটস ইট। তাহলেই আমরা ওই পেপারটার মেইন মেথোডোলজি বা থিওরির একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা আমাদের কাছে চলে আসবে আর কি। ঠিক আছে, তো এটা একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং অন্যের পেপারের মেথোডোলজি বুঝতে পারলে তুমি তোমার পেপারে ভেতরে কিভাবে একটা হাইব্রিড ফ্রেমওয়ার্ক জেনারেট করবা, বা অন্যের পেপারটা একটা অ্যাপ্রোচে করছে তোমার পেপারে বি অ্যাপ্রোচে করবা, এই ধরনের আইডিয়াগুলো না খুব শার্পলি জেনারেট করে। এই জন্য ট্রাই করতে হবে একটু বেশি বেশি পেপার পড়ার অভ্যাস করতে হবে, বেশি বেশি। তো শুরুর পেপারটা পড়তে গেলে স্ট্রাগল হবে, মানে পড়তে গেলে বোরিং লাগবে, পড়তে গেলে মনে হবে যে কিছুই বুঝতেছি না। তো সময় দিতে হবে, অ্যাকচুয়ালি সময় দিয়েছে না, এখানে কোনো উপায় নাই। তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আস্তে আস্তে, তো প্রথম পেপার পড়তে তোমার যে সময় লাগবে দেখবে যে সেকেন্ড পেপার পড়তে তার থেকে অনেক কম সময় লাগবে। এবং একটা সময় যে যখন তুমি এন্ড অফ দ্য সেমিস্টার
মানে অনেকগুলা পেপার পড়ে ফেলছো এবং তুমি তোমার মেথোডোলজিটা ডিজাইন করে ফেলছো, তখন যদি তোমাকে আমি আবার একটা পেপার স্টাডি করতে দিই বা লিটারেচার রিভিউ করতে দিই, তখন দেখবা যে তুমি 10 থেকে 15 মিনিটেই করে দিতে পারতেছো। কেন? কারণ তখন তোমার একটা আইডিয়া হয়ে গেছে যে পেপারের কোন জায়গাটার কতটুকু ইনফরমেশন জাস্ট স্পেসিফিক ভাবে পড়লেই আমাদের মেথোডোলজির মেইন আইডিয়াটা চলে আসে। ঠিক আছে? তো ওই ওই জিনিসটা গ্রো করার আগে আমাদের রিডিং হ্যাবিট বাড়াইতে হবে, প্রচুর পরিমাণে রিডিং হ্যাবিট বাড়াইতে হবে। রিডিং হ্যাবিট বাড়াইতে পারলে লাভ আছে, পরবর্তীতে হায়ার স্টাডিতেও সুবিধা পাবে, স্পেশালি টোফেল বা আইএলটিএস দেওয়ার সময় বা জিআরই দেওয়ার সময়। স্পেশালি যে বড় বড় লার্জ যে রিডিং সেকশন গুলা থাকে, ওগুলো খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে হয় বা খুব কম সময় পাওয়া যায় আর কি। তো সেক্ষেত্রে ভেরি মাচ হেল্পফুল হবে আর কি। এনিওয়ে, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পরের আমাদের কি পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে সফটওয়্যার টুলস এবং সেটআপ। এটা আমরা কোথায় পাবো? সফটওয়্যার টুলস বা সেটআপ এটা আমরা মেথোডোলজিতে পাবো না, প্রথম কথা। এটা আমরা ইন্ট্রোডাকশনেও পাবো না, এটা আমরা কোনো ব্যাকগ্রাউন্ড স্টাডিতেও পাবো না, আমরা ওই পেপারের লিটারেচার রিভিউতেও পাবো না। তাহলে পাবো কোথায়? সফটওয়্যার টুলস বা কিভাবে একটা এক্সপেরিমেন্টাল সেটআপটা করা হয়েছে, এটার জন্য মেথোডোলজির পরপরই আরেকটা সেকশন থাকে, যেটাকে ইউজুয়ালি আমরা রেজাল্ট সেকশন বা এক্সপেরিমেন্টাল ডেটা অ্যানালাইসিস সেকশন মানে এরকম নাম দিয়ে থাকি আর কি। তাহলে সেই সেকশনের শুরুর দিকে, মানে ওই সেকশনটার একদম শুরুর দিকেই ইউজুয়ালি এই সফটওয়্যার টুলস বা সেটআপ নিয়ে একটা ব্রিফ এক্সপ্লেনেশন থাকে। সে ফর, যেমন ধরো তুমি একটা ডেটা সেট নিয়ে কাজ করবা, তো তোমার একটা পিসির কনফিগারেশন আছে না? যেমন তুমি ধরো একটা 14 জিবি ইমেজ ডেটা নিয়ে কাজ করবা, তো সে ফর তোমার যদি একটা জিপিইউ লাগে, তাহলে তো তোমার প্রি রিকুইজিট তোমাকে জানতে হবে, তাই না? তাহলে ওই অথররা যখন ইমপ্লিমেন্ট করছে তাদের মেথডটা একটা পার্টিকুলার ডেটা সেটে, তারা তাদের কনফিগারেশন অর্থাৎ নেটওয়ার্ক কনফিগারেশনটা কেমন ছিল, তাদের হার্ডওয়্যার কনফিগারেশন কেমন ছিল, তাদের সফটওয়্যার কনফিগারেশন কেমন ছিল, এই যে যে ওভারঅল একটা সামারি, সেটাই অ্যাকচুয়ালি আমরা বলতেছি সেটআপ ডিটেলস অর সফটওয়্যার টুলস। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো এই পেপারটার এইগুলা তো হচ্ছে মেথোডোলজির পার্ট। এখানে এই মেথোডোলজি ডায়াগ্রামটার স্টেপ বাই স্টেপ হচ্ছে বর্ণনা চলছে বা এক্সপ্লেনেশন চলছে। এই এক্সপ্লেনেশন গুলো শেষে আমরা যখন এটার এই যে এখানে ধরো এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট অ্যানালাইসিস করতেছি, সেকশন 5-এ চলে আসছে, খেয়াল করো একদম যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে, সেখানেই কিন্তু আমরা যেটা খুঁজতেছি সেটা পেয়ে গেছি। এই যে যেমন এখানে পাইথনের কোন ভার্সন ইউজ করা হয়েছে সেটা মেনশন করা আছে, তারপরে নোটবুক হিসেবে কোনটা ব্যবহার করছে, ক্যাগল এনভায়রনমেন্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো ক্যাগলের যে ডেডিকেটেড জিপিইউটা থাকে, সেই জিপিইউটা এখানে ইউজ করা হয়েছে। তো এই যে যে সামারিটা, হ্যাঁ, এই সামারিটাই অ্যাকচুয়ালি আমরা খুঁজতেছিলাম যে তাদের হার্ডওয়্যার বা সফটওয়্যারের সেই টুলস বা সেটআপটা কি ছিল। তাহলে দেখো আমাদের সেটআপের প্রথম টুলস যে ল্যাঙ্গুয়েজের পাইথনের কোন ভার্সন আমরা পেয়ে গেলাম। তারপরে যে এনভায়রনমেন্টে এটাকে রান করা হয়েছে, কম্পাইল করা হয়েছে, সেটা হচ্ছে ক্যাগল এনভায়রনমেন্ট। এবং ক্যাগলের যে জিপিইউ, সেই জিপিইউ এর টাইপটা কি সেটাও আমরা পেয়ে গেছি। হয়তোবা এর সাথে আরো কিছুকে অ্যাডিশন করা যাইতো বা আরো কিছু থাকতে পারে। সে ফর ধরো যদি কোনো একটা এআই মডেলকে একটা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করা থাকে, একটা ওয়েব প্ল্যাটফর্ম বা একটা মোবাইল প্ল্যাটফর্ম, তাহলে নিশ্চয়ই একটা এপিআই থ্রুতে আমাকে করতে হবে। তাহলে এই এপিআই এর একটা ইনফরমেশন থাকতে পারতো। তারপরে হচ্ছে আহ, যখন একটা সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করতেছি, তখন ডেফিনেটলি ওই এপিআই তো লাগেই, আবার তার একটা ফ্রন্ট এন্ড সাইডও কিন্তু থাকে। মানে ফ্রন্ট এন্ডে অ্যাকচুয়ালি আমরা কি ইউজ করছি বা ফ্রেমওয়ার্ক হিসেবে কোনটা ইউজ হয়েছে, যেমন ফাস্ট এপিআই ব্যবহার করা হয়, বেশ পপুলার। আবার পাইথনের একটা খুব বেশি পপুলার ফ্রেমওয়ার্ক আছে, ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক। তো ফ্লাস্ক ফ্রেমওয়ার্কে খুব ইজিলি মেশিন লার্নিং মডেলগুলোকে সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করা পসিবল। তো সেটা যদি এখানে ইন্টিগ্রেট করা থাকতো, তার মানে ডেফিনেটলি ওই অথররা সেটা মেনশন করতো কোথায়? এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট অ্যানালাইসিসটা আছে, এইটার একদম শুরুর দিকেই, মানে শুরুর যে প্যারাগ্রাফ বা কোনো একটা যদি সাবসেকশন থাকে, সেখানে তোমরা পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি যে তাদের সফটওয়্যার সেটআপ বা তাদের টুলস গুলা বা তাদের ব্যবহার করা যে জিপিইউ এর কনফিগারেশন বা টাইপ গুলো, সেগুলোর ডিসক্রিপশন, বা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ থাকলে সেটা, ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে সেটা। তো এই যে যে ব্যাপারগুলো, যে কি হাইলাইটস গুলা, এগুলাকে আমরা অ্যাকচুয়ালি খুঁজতেছি। তো ওইগুলাকেই তোমরা এখানে পয়েন্ট আউট করবা যে তাদের ল্যাঙ্গুয়েজটা কি ছিল, ফ্রেমওয়ার্কটা কি ছিল, রানিং এনভায়রনমেন্টটা কি ছিল, জিপিইউ থাকলে জিপিইউর কনফিগারেশন কত, হ্যাঁ, এপিআই ইউজ করলে কোন এপিআই ব্যবহার করছে, ব্লা ব্লা ব্লা। এই ইনফরমেশন গুলাই অ্যাকচুয়ালি আমাদেরকে
এখানে মানে ফাইন করে নিয়ে আসতে হবে, এবং এটা অবশ্যই আমরা পেপারের রেজাল্ট অ্যানালাইসিস সেকশনের আন্ডারে যে ব্রিফ ডিসকাশন থাকে শুরুর দিকে সেখানেই পেয়ে যাবো আর কি। ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে যদি চলে যাই, দেখো এটাও খুঁজে বের করা খুব ইজিয়ার, কঠিন কোনো কাজ না। আমাদেরকে বলা হচ্ছে যে টেস্ট অথবা এক্সপেরিমেন্ট অ্যানালাইসিস খুঁজে বের করেন। তো দেখো এটা তো আসলে আমরা মাত্র যে সেকশনটার আন্ডারে ছিলাম সেটাই আমাকে বলতে বলা হচ্ছে, অর্থাৎ এই যে যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট অ্যানালাইসিস, বা যেখানে আমরা ওই যে বিভিন্ন টেবিল, গ্রাফ, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করি, সেখানে আমাকে যাইতে বলা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি খুঁজবো? অ্যাকচুয়ালি আমাদের কি খুঁজে নিতে হবে এই এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস থেকে? এই এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস থেকে বলা হচ্ছে যে হোয়াট প্যারামিটারস আর ইউজড ডিউরিং এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস, এটা একটা ব্যাপার। আর হাউ ইজ দ্য এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস পারফর্মড, অর্থাৎ এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসে আমরা কোন কোন মেট্রিক্সের সাপেক্ষে বলছি যে এইটা এইভাবে কাজ করে। ফর এক্সাম্পল, যদি ক্লাসিফিকেশন হয় তাহলে তোমরা জানো যে একটা ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেট করতে হয়, যেখানে প্রিসিশন থাকে, রিকল থাকে, F1 স্কোর থাকে, অ্যাকিউরেসি থাকে, থাকে না? কিংবা ক্রস ভ্যালিডেশন থাকবে, কিংবা আরওসি এইউসি কার্ভ থাকবে, ট্রেন টেস্ট কার্ভ থাকবে, লগ লস কার্ভ থাকতে পারে। হ্যাঁ, তো এই যে যে ইনফরমেশন গুলো, আবার যদি এটা রিগ্রেশন হতো তাহলে লস ভ্যালু থাকতে পারতো, বা আর স্কোয়ারের মতো মেথড থাকতে পারতো, যে আর স্কোয়ারের স্কোর কত। ঠিক আছে। বা এমএসসি মানে মিন স্কোয়ার এরর, এটার স্কোর থাকতে পারতো, আরএমএসসি থাকতে পারতো। তো এই ধরনের যে ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্যাল যে প্যারামিটার গুলো আছে, অ্যাকচুয়ালি ওই জিনিসগুলোকে ফাইন্ড করতে বলতেছে, যে ওইগুলার কেমন আসছে, ওইগুলা কি কি আমরা ব্যবহার করছি। তাহলে আমরা যদি ধরো এই পেপারটাতে চলে যাই, খেয়াল করো যে প্রথমেই কিন্তু আমরা একটা টেবিল পেয়ে গেছি, যেখানে এই যে যে ডিপ লার্নিং মডেলটা চলছে সেই ডিপ লার্নিং মডেলের লেয়ার অনুযায়ী একটা আর্কিটেকচার দেয়া আছে। দেখো এখানে সব বলে দেয়া আছে যে আমার ইনপুট লেয়ারে কি ছিল, প্যারামিটার সংখ্যা 0। তারপর ধরো এটা তো আসলে সিএনএন বেস মডেল, তো সিএনএন এর ভেতরে আমাদের যে ধরো কম্পোনেন্টস গুলো থাকে, প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা আলাদা আলাদা ভাবে ট্যাবুলার ওয়েতে রিপ্রেজেন্ট করা আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি ইনফরমেশন, মানে এটা আমরা খুঁজতেছি অ্যাকচুয়ালি। তারপরে দেখো এরপরে আরো অনেক ইনফরমেশন আছে। সে ফর যে আমরা এখানে বেশ কিছু গ্রাফিক্যাল রেজাল্ট পাবো। যেমন ধরো আমরা রেজনেট 50 যখন অ্যাপ্লাই করছি তখন প্রিসিশন কত, রিকল কত, F1 স্কোর কত, অ্যাকুরেসি কত। এখন আমরা কি আসলে সব অ্যাকুরেসি সব কিছু নিব? তো এত কিছু আসলে নেওয়ার দরকার নাই। আমরা কি করব, কোনো একটা পেপারে, মানে যে পেপারটা অ্যাকচুয়ালি পড়বো, ওই পেপারটাতে ধরো এক বা একাধিক অ্যালগোরিদম যদি ব্যবহার করে, তাহলে ওই একাধিক অ্যালগোরিদমের মধ্যে যেটা সব থেকে ওদের বেস্ট, বা যেটা ওদের প্রপোজড, মানে এই যে ধরো এই টেবিলটা সবার লাস্টেরটা যেটাকে হাইলাইট করা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা এইটার উপর হাইলাইট করব যে তাদের প্রপোজড মডেলের প্রিসিশন কত, তাদের প্রপোজড মডেলের রিকল কত, তাদের প্রপোজড মডেলের ধরো F1 কত, বা অ্যাকুরেসি কত। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এইটা খুঁজতেছি আর কি। বা ধরো যদি আমরা কনফিউশন ম্যাট্রিক্স খুঁজি, তাহলে আমরা খুঁজবো এই যে জি নাম্বারে যেটা আছে প্রপোজড মডেলের কনফিউশন ম্যাট্রিক্সটা। বা ধরো আমরা যদি এইউসি আরওসি কার্ভের কথা চিন্তা করি, তাহলে খুঁজবো হচ্ছে যে সবার লাস্টে, বা যেটা আমাদের প্রপোজ বা বেস্ট যেটা, সেইটার স্কোর গুলা খুঁজবো। তো এই স্কোর গুলাকে তোমাদেরকে ওখানে পয়েন্ট আউট করতে হবে, যে বেস্ট মডেলের অ্যাকুরেসি কত আসছে, বেস্ট মডেলের প্রিসিশন কত আসছে, রিকল কত আসছে, F1 স্কোর কত আসছে, এউসি আর এসির স্কোরটা কত। হ্যাঁ, মানে এই ব্যাপারগুলোকে ওখানে আইডেন্টিফাই বা নোট ডাউন করতে হবে। বা ধরো দেখো এখানে একটা টাইম সিরিজ কম্প্যারিজন দেখানো আছে, মানে একাধিক অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে, তো যেটা হচ্ছে প্রপোজড মডেল সেটা হচ্ছে দেখো সব থেকে কম টাইমে হচ্ছে, বা একটা এনার্জি ইফিশিয়েন্ট মডেল বলতে পারো, বা একটা লাইট ওয়েট মডেল বলতে পারো, খুব কম সময়ে মডেলটা রান করছে। এটা কিন্তু একটা ডেফিনেটলি কন্ট্রিবিউশন। কেন? কারণ আমরা যদি একটা মডেলকে অনেক লাইট করে ফেলতে পারি, তাহলে ওইটা রিয়েল টাইমে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়, মানে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন হিসেবে। আমার যদি প্রত্যেকটা অ্যাপক চলতে খুব বেশি ধরো লার্নিং বা ট্রেন পিরিয়ড লাগে, সেটা আমার আসলে এক্সপেক্টেড না। আমি যদি শর্টকাট করে তার টাইমটা কমায় নিয়ে আসতে পারি, তাহলে ওইটা আমার জন্য একটা প্রমিজিং, মানে ওইটা আমার জন্য একটা আশীর্বাদ, সহজ কথায়। তো এখানে কি হয়েছে, এখানে অ্যাটেনশন লেয়ারের মেকানিজমটাকে এমনভাবে মডিফাই করা হয়েছে যে মডেলের এই ফেজগুলার টাইমটা অনেকটা কমে গেছে।
তো যেহেতু এটা একটা মডিফিকেশন, এটা একটা কন্ট্রিবিউশন সাইট, সো ডেফিনেটলি এটাকে অবশ্যই তোমরা মেনশন করতে পারো যে সে ফর যে প্রপোজড মডেলের এটা সব থেকে কত টাইমে এই প্রপোজ মডেলটা ইফিসিয়েন্টলি পার এপক রান করছে, 102 সেকেন্ড পার এপকে লাগছে, এরকম একটা ইনফরমেশন। তো হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের দরকার। তো আমরা অ্যাকচুয়ালি সেটাই খুঁজে বের করব যে একটা পেপারে ইমপ্লিমেন্ট করা একাধিক যদি মডেলও থাকে, আমাদের সব ডেটা নেওয়ার দরকার নেই। যেটা প্রপোজড বা যেটা বেস্ট তাদের মধ্যে, সেটার যে মেট্রিক্স গুলা আছে, সেটার মেট্রিক্সের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করে এখানে একটা সামারি আকারে লিখতে হবে বা পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। প্রিসিশন, রিকলের ভ্যালু কত, অ্যাকুরেসির ভ্যালু কত, ইউসি আর ওসি স্কোরটা কত, এইটাই অ্যাকচুয়ালি আমাদের কাজ। ঠিক আছে, তো এটার জন্য আমাদের ওই সেকশনের যতগুলা গ্রাফ, যতগুলা ফিগার আছে সবগুলো অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে প্রপোজড মডেলটার কি অবস্থা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমাদের ডেটা সেট সোর্স নিয়ে কাজ করা। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি কোন ডেটা সেট ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, বা ডেটা সেট ইনফরমেশন আমরা কিভাবে পাইতে পারি। তো এটা আসলে দুইটা জায়গাতে থাকতে পারে, মানে ডেটা সেট ইনফরমেশন ইউজুয়ালি দুইটা জায়গাতে হাইলাইট করা হয়। একটা হচ্ছে যখন ওই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস যেখানে করা হয়েছে, সেখানে অনেক সময় ডেটা সেটের একটা ডেসক্রিপশন থাকে। আবার সেখানে যদি না পাওয়া যায়, তাহলে আরেকটা জায়গায় পাওয়া যাবে। সেটা হচ্ছে আমাদের মেথোডোলজি সেকশনের মধ্যে ডেটা সেট ডেসক্রিপশনের একটা পোর্শন থাকে। তো আমরা যদি এই পেপারটার ক্ষেত্রে দেখি, আমি যেটা মাত্র দেখাচ্ছিলাম, এটার ক্ষেত্রে না এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসে ডেটা সেটের কোনো ডেসক্রিপশন নাই। তাহলে আমাদেরকে খুঁজতে যেতে হবে হচ্ছে ঠিক তার আগের সেকশন, মেথোডোলজি সেকশনটা। তো মেথোডোলজি সেকশনে একদম যদি শুরুর দিকে ধরো চলে যাই, তাহলে দেখতে পাবা যে এখানে একটা ব্রিফ ডেটা সেটের সোর্স এবং সেই ডেটা সেটের একটা ডেসক্রিপশন এখানে এক্সপ্লেন করা আছে, খুব খুব সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, এই যে এখানেই হয়তো বা পেয়ে যাবো আর কি। এই যে যে প্রপোজ মেথোডোলজি 4 নাম্বার সেকশন, হ্যাঁ, এই 4 নাম্বার সেকশনের আন্ডারে দেখতে পারবা যে আমাদের ডেটা সেটের ডেসক্রিপশন গুলা দেয়া আছে আর কি। আচ্ছা, আমি একটু সার্চ দিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, আহ, তো এই ডেটা সেটটা আমরা কালেক্ট করা হয়েছিল, এটা হচ্ছে একটা হিস্টোপ্যাথোলজিক্যাল, এটা তো আসলে মেডিকেল ডেটা। তো এই হিস্টোপ্যাথোলজিক্যাল ডেটাটা কালেক্ট করা হয়েছে ক্যাগল থেকে। এবং তার নামটা বা সোর্স ফাইলটা কি, সেটাও আমরা খুঁজে বের করতে পারি চাইলে, যে অ্যাকচুয়ালি সেটা আর কোথায় আছে। এই যে দেখো, এই ডেটা সেটের আমি যে উপরে যে কিওয়ার্ড দেখে সার্চ দিছি, আমি কিন্তু পেয়ে গেছি। এই ডেটা সেটের নামটা হচ্ছে LC25000, মানে এখানে হচ্ছে টোটাল অ্যাকচুয়ালি 25,000 ইমেজ আছে। হ্যাঁ, এবং এটা যেহেতু একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ইমেজ, তো সেই হিস্টোপ্যাথোলজিক্যাল ইমেজের ডেটা সেটের নামটা হচ্ছে LC25000 ডেটা সেট। তার মানে আমরা কিন্তু দেখো আমাদের যে ইনফরমেশনটা ছিল সেটা খুঁজে পেয়ে গেছি যে ডেটা সেটের সোর্স কি। সোর্স হচ্ছে ক্যাগল। আর ডেটা সেটের নামটা কি বা ডেটা সেটের বেসিক ইনফরমেশনটা কি, সেটা হচ্ছে ডেটা সেটের নামটা হচ্ছে এই যে LC25000। হ্যাঁ, আবার এই ডেটা সেটে কতগুলো রো আছে, কলাম আছে, সেটাও চাইলে বের করে ফেলা যাবে। যদি আমরা এই পেপার থেকে না পাই, তাহলে দেখবা যে এই পেপারের যে একটা সোর্স দেয়া থাকে লাস্টের দিকে, যে ডেটা সেটটা কোত্থেকে কালেক্ট করছি, এটা রেফারেন্সেও অনেক সময় দেয়া থাকে। অনেক সময় যে এরকম একটা স্টেটমেন্ট থাকে, যে ডেটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্ট, সেখানে এরকম ইউআরএল বা লিঙ্কটা দেয়া থাকে। আমরা ওই লিঙ্কে যেও ডিটেলসটা খুঁজে বের করতে পারি যে এখানে এই ডেটা সেটে ঠিক কোন ক্যাটাগরির কতগুলো ইমেজ আছে। হ্যাঁ, আমরা সেখান থেকেও আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন খুঁজে পেয়ে যেতে পারি। আবার অনেক সময় পেপারের ভেতরেও ইন ডিটেলসে একটা ব্রিফ এক্সপ্লেনেশন দেওয়া থাকে যে এই ডেটা সেটটাকে ঠিক কোথা থেকে কালেক্ট করা হয়েছে। তো আমাদের যদি বলা হয় যে ডেটা সেটের সোর্স এবং ডেটা সেটের সাইজ বা এই রিলেটেড ইনফরমেশন আমরা ঠিক এইভাবে যেভাবে তোমাদেরকে আমি দেখালাম, এইভাবে যে কোনো পেপার থেকে খুঁজে বের করতে পারো যে অ্যাকচুয়ালি ডেটা সেটের ইনফরমেশনটা কোথায় আছে। নেক্সট কাজ হচ্ছে, এটাও সহজ একটা কাজ, সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। মানে ফাইনাল রেজাল্টটা দেখাইতে বলা হয়েছে, যে হোয়াট ওয়াজ দ্য ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এটা আমরা কোথায় পাবো এই ফাইনাল রেজাল্ট অ্যাকচুয়ালি? এইটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমাকে রেজাল্ট অ্যানালাইসিস সেকশনের লাস্টের দিকে, আবার ক্ষেত্র বিশেষ কখনো কখনো ডিসকাশন সেকশনের ভেতরে যেও পাওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি যে পেপারটি নিয়ে আলোচনা করতেছিলাম সেই পেপারের একটু কনক্লুশন তো সবার লাস্টের দিকে, তাহলে এই কনক্লুশনে ঠিক একটু উপরে চলে যায় আর কি। তো দেখো, এই যে এখানে একটা অ্যাবলেশন স্টাডি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে 5.4,
এবং এই 5.4-এ দেখবে যে একটা টেবিলকে সাইড করতেছে, টেবিল নাম্বার 3। এই টেবিল 3টাই হচ্ছে এই যে এটা। অ্যাকচুয়ালি এই প্রপোজড মডেলের ফাইনাল রেজাল্টটা হচ্ছে এটা, যে আমার প্রপোজড মডেলের টেস্ট অ্যাকুরেসি ছিল 98.82%। দ্যাট মিনস তোমাকে খুঁজে বের করতে হবে ফাইনাল রেজাল্ট তারা কোন বেসিসে দেখাইছে, অ্যাকুরেসি দিয়ে দেখাইছে, নাকি F1 স্কোর, নাকি ম্যাক্রো F1 স্কোর দিয়ে দেখাইছে, নাকি কোন একটা এরর মেথডের এররের ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করছে, নাকি আরো অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার গুলা ব্যবহার করছে। আমরা কিন্তু সবগুলা নিব না। বাদ বাকি যে ভ্যালুগুলা ছিল, তোমাদের মনে থাকবে যে আমরা ওই ডেটাগুলো কোথায় ইউজ করছি, এই টেস্ট বা এক্সপেরিমেন্ট অ্যানালাইসিসে। টেস্ট বা এক্সপেরিমেন্ট অ্যানালাইসিসে আমরা সব ডেটাই নিব, কিন্তু ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তাকেই নিব যেটা হচ্ছে পেপারের এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসের একদম লাস্টের দিকে বা কোনো একটা ডিসকাশন সেকশনে যে যে স্কোর বা যে লেভেলটাকে তারা হাইলাইট করতেছে, বা অ্যাবলেশন স্টাডি থাকলে অ্যাবলেশন স্টাডিতে যে জিনিসটাকে হাইলাইট করতেছে অ্যাকচুয়ালি সেটাই হবে আমাদের ফাইনাল রেজাল্ট। এবং ওইটার সাথেই আমরা ভবিষ্যতে এই পেপারটাকে কম্পেয়ার করতে চাই নিজেদের পেপারের সাথে, তাহলে অ্যাকুরেসির বেসিসে তো তোমাকে কম্পেয়ার করতে হবে যে তোমার নিজের পেপারের অ্যাকুরেসি কত, আর এই যে যে পেপারটাকে তুমি লিটারেচার রিভিউ করতেছো সেই পেপারটার অ্যাকুরেসি কত। তবে একটু লক্ষ্য রাখতে হবে যে ওই পেপারটা কোন ডেটা সেটে অ্যাপ্লাই হয়েছে আর তোমার পেপারটা কোন ডেটা সেটে অ্যাপ্লাই হয়েছে সেটা যেন সেম হয়। সেম না হলে কিন্তু তুমি অ্যাবলেশন স্টাডি করতে পারবে না, কারণ তুমি করছো এ ডেটা সেটে, সে করছে বি ডেটা সেটে। তাহলে তোমার যে মডেল সেটা যে এ ডেটা সেটেও ভালো পারফর্ম করবে, সেটা যদি তুমি আবার ইমপ্লিমেন্ট করে দেখাইতে পারো তাহলে কম্পেয়ার করা যাবে। কিন্তু তুমি যদি এতে ইমপ্লিমেন্ট না করে তুমি করছো বিতে, ধরো তোমার সাইট করা পেপার বা রেফারেন্স দেওয়া পেপার করছে এতে, তাহলে সেটা কিন্তু অ্যাবলেশন স্টাডিতে আনা যাবে না বা তুমি কম্পেয়ার করতে পারবে না, কারণ তার মডেলে বা তার ডেটা সেটে অ্যাপ্লাই না করলে তুমি কম্পেয়ার করবা কিভাবে? দুইটা দুই দিকের জিনিস। ঠিক আছে, হয়তোবা টপিক এক কিন্তু দুইটার ডেটা সেট আলাদা হইলে তাদের পারফরমেন্স অ্যানালাইসিসও ডেফিনেটলি আলাদা। তো এই জন্য সব থেকে ভালো সাজেশনটা হচ্ছে, যদি আমরা দেখি যে কোনো একজন অথর ডিফারেন্ট কোনো একটা ডেটা সেটে করছে, বাট আমরা যদি অন্য ডেটা সেটেও করি, আমরা আমাদের মডেলটাকে ট্রাই করব টিউন করে অন্যান্য অথর অন্যান্য যে এই ক্যাটাগরির ডেটা সেট গুলো আছে তার উপরও অ্যাপ্লাই করতে। এবং সেখানে যদি একটা সুপিরিয়র পারফরমেন্স পাওয়া যায়, তাহলে কিন্তু এই জার্নালগুলো বুঝে যায় যে তোমার মডেলটা অ্যাকচুয়ালি ভ্যালিড, বা তোমার মডেলটা একটা জেনারেলাইজড মডেল, বা অনেক কন্ট্রিবিউশন আছে অ্যাকচুয়ালি, এবং সেটা পজিটিভ হিসেবে ওরা নেয় আর কি। তো যাই হোক, আমাদের এই পেপারের অ্যাকচুয়ালি বা যেটাকে আমরা লিটারেচার রিভিউ করার ট্রাই করতেছি, সেই লিটারেচার রিভিউ করার পেপারের ফাইনাল রেজাল্টটা হচ্ছে ইন টার্মস অফ টেস্ট অ্যাকুরেসি এবং প্রপোজড মডেলটার অ্যাকুরেসি 98.82%। জাস্ট এতটুকু নোট ডাউন করতে পারলেই আমাদের ফাইনাল রেজাল্টের কাজ শেষ। এবার আসি আমরা অলমোস্ট শেষের দিকে, যে আমাদের অবস্টেকল বা চ্যালেঞ্জ গুলাকে আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে এই পেপারগুলার বা যে পেপারগুলো তোমরা রিড আউট করতেছো সেগুলোর অ্যাকচুয়ালি কি অবস্টেকল বা চ্যালেঞ্জ গুলো আছে। তো এটা আমরা কোথায় পাবো? তো এটার দুইটা টেকনিক আমি একটু শিখাই দিই। তোমরা একদম শেষের দিকে চলে যাবা একটা পেপারের, যেখানে কনক্লুশন থাকে সেখানে চলে যাবা। অনেক সময় কনক্লুশন শুধু এককভাবে থাকে না, বলা থাকে যে কনক্লুশন অ্যান্ড ফিউচার ওয়ার্কস। তাহলে কোনো একজন অথর যেটা ফিউচার ওয়ার্ককে ধরো করার কথা বলছে, তাহলে ডেফিনেটলি সে কিন্তু ওই সময় সেটা ইমপ্লিমেন্ট করে নাই। তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি যেটা সে ইমপ্লিমেন্ট করতে পারে নাই সেটাই কিন্তু তার কাজের লিমিটেশন বা তার কাজের ধরো অবস্টেকলস। তার মানে তার মানে যে কাজগুলো সে কমপ্লিট করতে পারে নাই সেগুলোকে যদি আমরা কমপ্লিট করতে পারি, সেটা হবে হচ্ছে একটা বিগ বিগ কি পয়েন্ট আর কি। তো আমরা যদি এই পেপারটাতে চলে আসি, দেখতে পারবা একদম লাস্টের দিকে যদি চলে যাই, দেখো এই যে দেখো কনক্লুশন, এটা হচ্ছে কনক্লুশন সেকশন। তো কনক্লুশন সেকশনে একদম লাস্টের দিকে দেখো যে ফিউচার রিসার্চ শুড ফোকাস ব্লা ব্লা ব্লা। এই যে যে ফিউচার রিসার্চের কথা সে মেনশন করলো, অ্যাকচুয়ালি এইটাই ছিল তার মানে ধরো লিমিটেশন, মানে সে ওইটা ওই সময় অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারে নাই বা সম্ভব হয় নাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কারো লিমিটেশন বলতে বুঝবো যেটা সে ফিউচারে করতে চাবে সেটা। অথবা তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে দেখবা যে পেপারগুলোতে এরকম কি চ্যালেঞ্জ গুলা বা কি লিমিটেশন নামে এরকম এই যে এখন যেরকম দেখতে পাচ্ছ এগুলা মেনশন করা থাকে, যে এইগুলা হচ্ছে একটা মেথডকে রান করার জন্য চ্যালেঞ্জ বা ওইটার লিমিটেশন। তাহলে এগুলার সামারিটাই হবে অ্যাকচুয়ালি তোমার যে পেপারটাকে সামারি করতেছো সেই পেপার যেটা ফিউচারে ইমপ্লিমেন্ট করবে সেটা,
তার লিমিটেশন, অথবা সে যদি মানে এক্সপ্লিসিটলি মেনশন করেই দেয় যে এটাই আমার কি চ্যালেঞ্জ ছিল বা এটাই আমার কি লিমিটেশন ছিল, হ্যাঁ, তাহলে তো বুঝেই ফেলছে যে আলটিমেটলি লিমিটেশনটা কোথায় আছে আর কি। তো এইগুলা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন একটা পেপারে যদি আমরা ফিউচার ওয়ার্ক থেকে খুঁজে বের করতে পারি যে আসলে সে যেটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই, এবং ওটা যদি আমরা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি, তাহলে বুঝবা যে তুমি তার লিমিটেশনটাকে সলভ করে ফেলছো এবং ওইটা তোমার একটা কন্ট্রিবিউশন হিসেবে কাজ করবে। আচ্ছা, তো দেখো এখন আমরা কি করছি, একটা পেপারকে বেশ কিছু ছোট ছোট পার্ট বাই পার্ট বেসিসে ভেঙে ভেঙে ব্রেকডাউন করে করে দেখালাম যে একটা পেপার থেকে তোমরা কিভাবে ডকুমেন্টটা পেয়ে যেতে পারো, মানে এই যে ছোট ছোট যে পার্ট, যে পেপারের ধরো প্রবলেম স্টেটমেন্টটা, তাদের কন্ট্রিবিউশন, পেপারের গোল, মেথোডোলজির একটা ডেসক্রিপশন ব্রিফ, তারপরে কি ধরনের সফটওয়্যার টুল বা সেট আপ গুলা ব্যবহার করছে, টেস্ট এবং এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসে স্কোর গুলা কেমন ছিল, কোন প্যারামিটারের বেসিসে সেটা করছে সেইটা, তারপরে ডেটা সেটের সোর্স এবং ডেটা সেটের বেসিক ইনফরমেশন, তারপরে ফাইনাল রেজাল্টটা কোন বেসিসে তারা পিক করছে, বা অবস্টেকল বা চ্যালেঞ্জ গুলা তারা কিভাবে ফাইন্ড করছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাদের প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা ভাবে ফাইন্ড করতে হবে। আচ্ছা, এইটার সাথে আমি আর একটা তোমাদের সহজ টেকনিক আর একটা দেখাই, যে আমরা যে কাজটা করতেছি সেটাকে আমরা এভাবেও করতে পারি, মানে একটু সহজ ওয়েতেও করা যাবে আর একটু ভাবে, কিন্তু সেটার জন্য তোমাকে একটু ক্রস ভ্যালিডেট করে করতে হবে। আমি এখন যে সাইটটা ইউজ করতেছি তার নাম হচ্ছে সাইস্পেস.কম, ঠিক আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে এবং আই হোপ। তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিলে, ওপেন করলে আমরা এখানে এআই জেনারেটর আছে। তো তো এখানে যেহেতু কোপাইলট আছে, আমরা চাইলে আমরা যে পেপারগুলো ধরো স্টাডি করতেছি বা যে পেপারগুলোর এই লিটারেচার রিভিউ করব, সেটা এইটার থ্রুতে কিছু হেল্প নিতে পারি। কিরকম হেল্প নিতে পারি আমি একটা প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে বুঝতে পারবা যে কোন লেভেলে পাওয়া যাবে আর কোন লেভেলে পাওয়া যাবে না। মানে এটা করলে যে তুমি 100% লিটারেচার রিভিউ তোমার মতো করে করতে পারো ব্যাপারটা এমন না, কিন্তু তোমার কাজটা শর্টকাট হয়ে যাইতে পারে, তোমার টাইমটা ছোট করে নিয়ে আসতে পারো। তারপর আমি র্যান্ডম যে কোনো একটা পেপার আপলোড করতেছি, একটু আগে যে পেপারটা দেখাচ্ছিলাম ওরকমই একটা পেপার। হ্যাঁ, এখানে মাল্টিপল পিডিএফ ফাইলও একসাথে লোড করা পসিবল, মানে সম্ভব, সেটা সমস্যা না আর কি। আচ্ছা, দেখো, সেটা হচ্ছে এই পিডিএফটা যখন আমি লোড করছি, এটা কিন্তু আমার লোড হয়ে গেছে, এই যে এই নামে দেখতেই পাচ্ছ, 6 সেকেন্ড আমি লোড করছি। লোড করার পরে এখানে দেখতে পারবা যে যেখানে একটা চ্যাট নামক একটা অপশন আছে। আচ্ছা, চ্যাট নামক অপশন এখানে না খুঁজে পেলেও এই যে নিচের দিকে পাবা, এখানেও পাবা অপশন। বা সবার আমি যদি একটু ডান পাশে খেয়াল করি, খেয়াল করে দেখো, এখানে বিল্ট ইন কিছু ফিচার ইনবিল্ট করা আছে। যেমন ধরো, এই পেপারের কনক্লুশন নিয়ে আমরা একটা সামারি রেডি করতে পারি, ঠিক আছে, আমি যদি আরেকটু করে দেখাই, এই পাশে নিয়ে যাই। আহ, বা ধরো রেজাল্ট অ্যানালাইসিসের একটা সামারি তৈরি করতে পারি, বা সে কোন মেথড ইউজ করছে বা মেথোলজি ইউজ করছে সেটা করতে পারি, বা ওই পেপারের লিমিটেশন কি সেটাও খুঁজে বের করতে পারি, কন্ট্রিবিউশন কি সেটাও বের করতে পারি, হ্যাঁ, বা ওই পেপারের ফাইন্ডিংস কি, রিসার্চ গ্যাপ কি, হ্যাঁ, ডেটা সেট ইনফরমেশন, চ্যালেঞ্জ গুলা, অ্যাপ্লিকেশন গুলা। তো খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে টার্মস গুলো নিয়ে কথা বলতেছিলাম, সেই টার্মস গুলাই কিন্তু এখানে মানে পয়েন্ট বাই লেভেলিং করা আছে। তাহলে আমরা যে পেপারটা এখানে আপলোড করছি, লোড করছি, আমরা যদি চাই এই পেপারের এই ধরনের কোনো কিছুকে বের করতে, যেমন ধরো এই পেপারের যদি তুমি সহজ সহজ ভাষায় 2 থেকে 3 সেন্টেন্সে বা 3 থেকে 5 সেন্টেন্সে এই পেপারটা একটা সামারি বের করতে চাও, তোমার কাজ হবে এই যে টিএলডিআর যে অপশনটা, এটাতে প্রেস করা। সে ফর যদি আমি এটাতে প্রেস করি, দেখো এটা টিএলডিআর না রেডি হয়ে গেছে। কিভাবে বুঝতে পারলাম, আমি যে একটু যদি বাম পাশে যাই, এইটাই হচ্ছে এই পেপারের টিএলডিআর। এই যে যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টই অ্যাকচুয়ালি এই পেপারের মেইন সামারি, বা ধরো অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্টটাকেও সামারি করছে বা পুরোপুরি ওভারঅল কাজটাকেও অ্যাকচুয়ালি সামারি করে নিয়ে আসছে। তো তোমার যদি মনে হয় যে এই পেপারটা আমার আসলে পড়া উচিত কি উচিত না, এই পেপারটা পড়লে তোমার লাভ হবে কি হবে না, তাহলে তুমি কোন একটা পেপার এভাবে টিএলডিআর ফাইন করে বুঝে ফেলতে পারো যে এই পেপারটা অ্যাকচুয়ালি তোমার জন্য প্রয়োজন কি প্রয়োজন না, ঠিক আছে। আবার ধরো, সে ফর আমি যদি চাই যে এখানে কোন ধরনের ডেটা সেট আমি ব্যবহার করছি, আমি সেই ইনফরমেশনটা বের করতে, তাহলে আমি ধরো ডেটা সেটের উপর যদি এখানে প্রেস করি, তাহলে দেখা যাক কিরকম আসে, ইনফরমেশন আসে। এখনো ইনফরমেশনটা পিক হয় নাই। এই যে দেখো, আমরা একটু আগে কিন্তু দেখছি এখানে হিস্টোপ্যাথোলজিক্যাল ডেটা সেট ইউজ করা হয়েছে, এবং যার নাম ছিল হচ্ছে এলসি সামথিং, এবং এই যে এই 25,000 ইমেজে কত বাই কত পিক্সেলের ডেটা আছে, এবং 5টা টাইপের যে 5,000 করে ইমেজ আছে, দেখো খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু ডেটা সেটের ডিসক্রিপশন চলে আসছে। মানে আমরা যেটা ধরো ম্যানুয়ালি খুঁজতেছিলাম একটার পর একটা, সেটা তুমি খুব ইজিয়ার ওয়েতে এই
পার্টিকুলার কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট এখানে না আমরা প্রত্যেকটাই খুঁজে পেয়ে যাবো আর কি, ঠিক আছে, এবং বেশ ইফিশিয়েন্ট আর কি। তারপর সে ফর ধরো আমি যদি এই পেপারটা রিসার্চ গ্যাপ খুঁজতে চাই যে অ্যাকচুয়ালি ওই পেপারটা কোথায় এখনো স্টিল ল্যাকিংস আছে, তো সে ফর আমি যদি রিসার্চ গ্যাপ দিই তাহলে এই পেপারটা ল্যাকিং গ্যাপ চলে আসবে কিসের উপর বেস করে? ওই যে তারা যে রেজাল্টটা শো করছে, তারা যে ফিউচার ধরো স্টাডির কথা বলছে, বা যেগুলো তাদের কি লিমিটেশনের কথা বলছে, ওইটার উপর বেস করে অ্যাকচুয়ালি এই আউটকামসটা আসবে। অর্থাৎ আমরা যেটা ম্যানুয়ালি খুঁজতেছিলাম সেই ডেটার উপরে, এই যে দেখো এটা কিন্তু পারে নাই, হ্যাঁ মানে ফাইন্ড করতে পারে নাই অ্যাকচুয়ালি। তো সব সময় যে তোমার পারবে এমন কোনো কথা নাই। আচ্ছা ধরো আমি যদি রিসার্চ গ্যাপ না পাই তাহলে আমার উপায়টা কি? রিসার্চ গ্যাপ কি খুঁজে বের করতে পারবো না? পারা যাবে কিভাবে? সে ফর আমি যদি এই পেপারটা লিমিটেশন খুঁজে বের করতে পারি, সেটাও তো আসলে তার রিসার্চ গ্যাপ। যে আমরা দেখি যে লিমিটেশন দিয়ে অ্যাকচুয়ালি মানে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা ফাইন্ড করতে পারি কিনা, দেখো আমরা পারছি। আর এগুলাই অ্যাকচুয়ালি এই পেপারটা রিসার্চ গ্যাপ। তো তুমি রিসার্চ গ্যাপ যদি রিসার্চ গ্যাপ কিওয়ার্ড দিয়ে না পাও, তাহলে তুমি লিমিটেশন বা ইন ফিউচার ওয়ার্কে যেটা করবে সেটা সামারি করলেও অ্যাকচুয়ালি আমরা রিসার্চ গ্যাপটা খুঁজে পাইতে পারি আর কি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা এভাবে খুব সহজেই প্রত্যেকটা যে টার্ম বা আমাদের কম্পোনেন্ট গুলো যেগুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারি। যেমন ধরো আমি এই যে কন্ট্রিবিউশন খুঁজতেছি আর কি, দেখো দেখি দেখো এই যে আমাদের কন্ট্রিবিউশনের সামারি চলে আসছে, যে অ্যাকচুয়ালি এই পেপারের কন্ট্রিবিউশনটা কোথায় বা মেইন কি কন্ট্রিবিউশনটা কোথায়, সামারিটা চলে আসছে আর কি। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা খুব সহজেই ধরো এই কোপাইলট ইউজ করেও, মানে সাই স্পেসের কোপাইলট ইউজ করে তোমার কাজটাকে আরেকটু সহজ করে নিতে পারো। বাট এইটার উপরে না ফুল ডিপেন্ডেন্ট হলে সমস্যা। কারণ আমরা যে এই কম্পোনেন্টের ডেটাগুলা কালেক্ট করলাম, সেই কম্পোনেন্টের ডেটাগুলাকে সামারি করে কিন্তু তোমাকে আবার পরবর্তীতে মানে কোরিলেট করতে হবে। ধরো এখন তো তোমরা প্রত্যেকটা গ্রুপে মানে 5 জন মেম্বার প্রত্যেকে 5টা আলাদা আলাদা পেপার সামারি করতেছে, কিন্তু তোমরা যখন এই পুরা জিনিসটাকে একটা রিপোর্ট বা একটা পেপারের আকারে রিপ্রেজেন্ট করবা, তখন তো তোমার এই 25টা পেপারকেই একসাথে রিপ্রেজেন্ট করতে পারতে হবে। এখন আমরা যদি একটু চিন্তা করি, এভাবে চিন্তা করো যে সে ফর 25টা পেপারের মধ্যে এরকম কি পাওয়া যাবে না যে 3 থেকে 4টা পেপার একই ডেটা সেটের উপরে কাজ করছে, কিন্তু হয়তো বা মেথড ভিন্ন, অথর ভিন্ন, তাদের পাবলিশ হওয়ার এয়ার ভিন্ন, পাবলিশার ভিন্ন। তাহলে সেই 3-4টা পেপারকে না একসাথে একটা প্যারাগ্রাফের আন্ডারে নিতে হবে, মানে একটা ক্লাস্টার বানাইতে হবে। আবার ধরো যে পেপারগুলা একই টাইপ অফ মেথড ইউজ করছে, হয়তো বা ডিফারেন্ট ডেটা সেট, তাদেরকেও তো আমরা আর একটা ক্লাস্টারে নিতে পারি। তো এভাবে তোমাদেরকে যে কাজটা করতে হবে 25টা পেপারের ইন্ডিভিজুয়াল এই যে ইনফরমেশন গুলা আমরা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট কালেক্ট করার পরে এগুলার না একটা স্টোরির মতো বিল্ড করতে হবে, মানে একটা গল্পের মতো বিল্ড করতে হবে। স্টোরির শুরুটা হবে হচ্ছে এরকম যে আমাদের এই যে রিসার্চটা, এই রিসার্চের শুরুটা হয়েছিল অমক অথর দিয়ে, যে 22 সালে একটা অথর রিসেন্ট টাইমে এ মেথড ইউজ করছে, ইউজ করার পরে পার্টিকুলারলি 98% অ্যাকুরেসি পাইছে। বাট বাট দিয়ে কি করতে হবে, তার কাজেরকে কিছু ক্রিটিসাইজ করতে হবে, তার কিছু রিসার্চ গ্যাপ খুঁজে নিয়ে আসতে হবে, যে অ্যাকচুয়ালি সে হয়তো বা এ বা বি এটাকে ইনকর্পোরেট করে নাই, বা এই ব্যাপারটাকে অ্যাড্রেস করে নাই, তার ডেটা সেটের সাইজটা হয়তো বা ছোট ছিল, অথবা তার মডেলের টাইম লিমিট অনেক বেশি লাগছে, রান টাইম অনেক বেশি লাগছে, বা তার অ্যাকুরেসি লেভেলটা অনেক কম, হ্যাঁ। এইভাবে তাদেরকে অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করতে হবে। তো এভাবে আমরা যখন ক্লাস্টার ক্লাস্টার ওয়াইজ একটা স্টোরির মতো বিল্ড করতে পারবো, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত যে ফার্স্টলি কি ডেভেলপ হইলো, তারপর একটা প্রবলেম পাইলাম, সেই প্রবলেমকে হয়তো বা অন্য একটা অথর 23 সালে সলভ করছে, সেই সেই অথর আবার কিছু কন্ট্রিবিউশন করছে, কিন্তু ওই অথরেরও আবার কিছু ল্যাকিং ছিল, সেই ল্যাকিংস গুলো হয়তো বা 24 সালে আরেকজন একটা অথর পেপার পাবলিশ করছে, সে হয়তো বা সলভ করছে। হাউএভার 24 সালে আবার যে সলভ করলো সেটা হয়তো বা আবার 25 সালে আরেকজন এসে ক্রিটিসাইজ করছে এবং সেটার আবার নতুন একটা প্রপোজ মেথোডলজি লজি দিয়েছে। এখন তুমি আবার ক্রিটিসাইজ করতেছো যে তারা আবার যেভাবে কাজ করছে তোমার মেথডটা অ্যাকচুয়ালি তার থেকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে কাজ করছে, ঠিক আছে। তো এই যে যে স্টোরির মতো বিল্ড আপ, অ্যাকচুয়ালি আমাদের লাগবে সেই স্টোরিটা, মানে এই স্টোরিটা না খুঁজে নিয়ে আসতে হবে। আমরা যদি ওই স্টোরিটা বিল্ড আপ করতে পারি, তাহলে বুঝবা যে তোমার কাজ হয়ে গেছে। তো তোমাদের প্রথম কাজ হবে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট ডেটাগুলোকে কালেক্ট করা, যেটা অলরেডি আমি দুইটা প্রসেস দেখাইছি, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, আর একটা হচ্ছে এআই বেস। ধরো কি বলবো, কোপাইলট, কোপাইলট বেসিস বা কোপাইলট এজেন্ট দিয়ে অ্যাকচুয়ালি তুমি ডেটাকে এক্সট্রাক্ট করতেছো। তো যেটাই যেভাবেই করি না কেন, আমাদেরকে এই 25টা একসাথে বসতে হবে তোমাদের, বসে তোমাদেরকে ক্লাস্টার বানাইতে হবে যে অ্যাকচুয়ালি কোন কোন পেপারগুলো একই ধরনের,
কোন কোন পেপারগুলো একই ডেটা সেট নিয়ে কাজ করছে, কোন কোন পেপারগুলো একই টাইপ অফ মেথড নিয়ে কাজ করছে, এবং কিভাবে অ্যাকুরেসিটা শুরু থেকে আস্তে আস্তে 22, 23, 24, 25 এভাবে আস্তে আস্তে বাড়তেছে, কিভাবে হয়তো বা ডেটা সেটের ডাইভার্সিটিটা ইমপ্রুভ করতেছে, হ্যাঁ, বা আগের যে প্রবলেমগুলো ছিল সেভাবে সেটা কিভাবে কিভাবে সলভ হয়ে আসছে, আর তুমি কিভাবে তাদের থেকেও আরেকটু অ্যাডভান্স হয়েতে তাদের থেকেও দুই একটা প্রবলেমকে বের করে সেই প্রবলেমকে সলিউশন বের করে কিভাবে তুমি তোমার মডেলটা প্রপোজ করতেছো। তো সেইটা হবে অ্যাকচুয়ালি তোমার প্রপোজড লিটারেচার রিভিউ। মানে তুমি যে লিটারেচার রিভিউটা বানাবা সেটা কিন্তু হবে এই যে প্রিভিয়াসলি যে 25 জন তুমি পেপারের কাজগুলোকে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট অ্যানালাইসিস করলা, তাদের স্টোরির একটা সামারি হবে অ্যাকচুয়ালি তোমার লিটারেচার রিভিউ। মানে তোমার লিটারেচার রিভিউ কিন্তু এরকম আমি আলাদা আলাদা নিব না, বা আলাদা আলাদা তোমাকে লিখতে হবে না, এইটা এই ফরম্যাটে জমা দিতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু তোমরা যখন এটাকে আবার পেপারে বা একটা রিপোর্টে অ্যাটাচ করবা তখন তো আর এরকম পয়েন্ট বাই পয়েন্ট লিখতে পারবে না। তখন তোমাদের ওই 25টার একটা ইন জেনারেল স্টোরি শো করতে হবে। সেই স্টোরি টেলিংটা কাইন্ড অফ হচ্ছে যেভাবে বললাম এরকম হবে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবা। আহ, 1 মিনিট, আমি একটু পেপারটা লোড করি। সে ফর ধরো এটা আমি একটু দেখাই। তোমাদের যেহেতু রিপোর্ট রাইটিং বা পেপার রাইটিং সামনে থাকবে, আই হোপ অনেকেই পারো বা সবারই হয়তো বা এখন জানা আছে ল্যাটেকের অনলাইন সফটওয়্যার হচ্ছে ওভারলিপ, এবং সেটা ইউজ করাটা ভেরি মাচ কমফোর্টেবল বা খুবই ইজিয়ার। তো সবাই ট্রাই করো, প্রত্যেকটা গ্রুপের পার্সন এখন থেকেই যদি ওভারলিপের সাথে মানে ইউজ টু না হও তাহলে দ্রুত ইউজ টু হয়ে যেতে, কারণ ওভারলিপের সাথে ইউজ টু হয়ে গেলে তোমার রিপোর্ট রাইটিং বা এই জিনিসগুলো না অনেক সহজ হয়ে যাবে আর কি, ঠিক আছে? তখন আর এত কঠিনের কিছু থাকবে না। তো ধরো আমি আমাদের এই পেপারটা যদি লিটারেচার রিভিউ দেখায়, দেখো লিটারেচার রিভিউটা হচ্ছে এই যে এই পুরা পোর্শনটা, মানে এখান থেকে শুরু হয়েছে, এই যে এটা থেকে শুরু হয়েছে, এখানে এসে যে এই যে এখানে এসে শেষ হয়েছে। তার মানে আমরা কিন্তু খুব বেশি লিখি নাই। লিটারেচার রিভিউ আসলে খুব বেশি লেখার কিছু নাই। যখন তুমি ফাইনালি প্রপোজ করবে, ফাইনালি তুমি তোমার রিপোর্টে রিপ্রেজেন্ট করবে, তখন এত কিছু লেখার নাই। তখন তোমাদের যে কাজটা করতে হবে, এই যে যে 25টা পেপারের আলাদা আলাদা তোমরা যে ডেটাগুলো এক্সট্রাক্ট করলা, এই ডেটাগুলো থেকে একটা স্টোরি টেলিং বানাইতে হবে, একটা গল্পের মতো বানাইতে হবে। তো সেটা দেখো কিভাবে করছি আমরা। দেখো আমরা কিন্তু এই যে একটা ক্লাস্টার বানাইছি, এবং এই ক্লাস্টারের একটা টাইটেল দিছি যে সে ফর প্রথম ক্লাস্টারটা হচ্ছে অ্যাসপেক্ট বেস সেন্টিমেন্ট অ্যানালাইসিস ইন হাই রিসোর্স ল্যাঙ্গুয়েজ। এটা তো এনএলপির কাজ। তো এখানে হচ্ছে ইংলিশ বা ইংলিশের মতো যে ল্যাঙ্গুয়েজ গুলো, যেমন স্প্যানিশ, সারা ওয়ার্ল্ডে সব থেকে মানুষজন যে ল্যাঙ্গুয়েজ গুলোতে বেশি কথা বলে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে অ্যাসপেক্ট বেস অ্যানালাইসিসে কিরকম কাজ হয়েছে তার একটা স্ট্যাটিস্টিক্যাল স্টোরি। আর পরের স্টোরিটা হচ্ছে ধরো বাংলা, যে যেটার উপরে ধরো আমরা কাজ করছি, তাহলে বাংলার উপরে কম কাজ হয়েছে, তাহলে বাংলার উপরে কিরকম একটা স্টোরি টেলিং করা যাইতে পারে, যে প্রিভিয়াসলি বাংলা নিয়ে কারা কাজ করছে, তাদের পারফরমেন্স কেমন ছিল, তাদের প্রবলেমটা কোথায় ছিল, এবং তুমি সেই প্রবলেমটাকে কোথায় অ্যাড্রেস করতেছো। ঠিক আছে? তারপরে খেয়াল করে দেখো আমরা আরেকটা ক্লাস্টার করছি, সেটা কি, যে এই যে ইংলিশ, এই যে বাংলা অনেকজন কাজ করলো, তাহলে তাদের করা রিসার্চ গ্যাপটা কোথায়, তাহলে আমরা তাদের রিসার্চ গ্যাপটাকে এখানে সুন্দর মতো খুঁজে বের করছি। এবং রিসার্চ গ্যাপ তো খুঁজলে হবে না, সেটা একটা সলিউশন দিতে হবে। সেই সলিউশনটার নাম হচ্ছে মিটিগেশন। তাহলে সেই মিটিগেশনটা আমরা কোথায় দিছি, এই প্যারাগ্রাফে দিছি, যে সে ফর প্রথম মিটিগেশনটা আমরা এই ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করছি, পরেরটা হচ্ছে এই সেকশনের আন্ডারে, পরেরটা এই সেকশন, পরেরটা এই ফিগার, হ্যাঁ, মানে এইভাবে একটার পর একটা আমরা রিপ্রেজেন্ট করছি। তো তোমাদের কাজটা হবে হচ্ছে এইভাবে স্ক্র্যাচ থেকে তোমরা ইনিশিয়ালি এই ফরম্যাটে ডেটা কালেক্ট করবা 25টা পেপারের। দেন একসাথে বসে 25টা পেপার তোমরা নিজেরা ব্রেন স্টর্মিং করবা, যে কারণ তোমরা তো আলাদা আলাদা ধরো কাজ করছো, এই 25টা পেপারের থেকে কোন পেপারগুলাকে কিভাবে, যে যে পেপারের 5টার কাজ করছে সে সেই 5টা প্রেজেন্ট করবে। তাহলে বাকিরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এই 5টা পেপারের সামারি কি। এভাবে যখন 25টা পেপারে তোমরা নিজেরা ডিসকাশন করে ফেলছো, দেন সেখান থেকে তোমরা ক্লাস্টারিং করা শুরু করবা, যে এই 25টার মধ্যে আমরা কি 3টা ক্লাস্টার এরকম বানাইতে পারি কিনা, বা 4টা ক্লাস্টার বানাইতে পারি কিনা, যে এই 5টা পেপার এইভাবে, এই 10টা পেপার এইভাবে, বা এই 3টা পেপার এইভাবে, এই 3টা পেপার এই ডেটা সেটে, মানে এইভাবে যদি স্টোরির মতো বানাইতে পারো, তাহলে দেখবা যে তোমার লিটারেচার রিভিউটা খুব ভালো হয়ে যাবে, মানে বেশ স্ট্রং হয়ে যাবে। এবং তোমাদের টার্গেটটা ঠিক এভাবেই রাখা উচিত, যে আমরা এইভাবে লিটারেচার রিভিউটা করবো আর কি, তাহলে হচ্ছে লিটারেচার রিভিউ একেবারে পারফেক্ট হবে। তো আমরা তোমাদের থেকে দুইভাবে লিটারেচার রিভিউ জমা নিব। একটা হচ্ছে এই যে যে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট, এটা 25টা পেপারের জন্যই জমা করতে হবে। আবার
এই 25টাকে মিলায়ে যে স্টোরি টেলিংটা, একটা সামারাইজড লিটারেচার রিভিউ যেটা, সেটাও তোমাদেরকে জমা করতে হবে আর কি, ঠিক আছে? তো 25টার সামারি হচ্ছে 1 থেকে 1.5 পেজের মধ্যেই হয়ে যাবে। আর কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট হচ্ছে তোমাদেরকে এই ফরম্যাটটা আমরা তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করা থাকবে। তোমরা গুগল ক্লাসরুম থেকে ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে ইন্ডিভিজুয়ালি 5টা 5টা করে পেপার, রেলিভেন্ট পেপারগুলা ডাউনলোড করে ওই পেপারগুলোকে ফার্দার স্টাডি করতে থাকবে, এবং তার কম্পোনেন্টের ডেটা দুভাবেই কালেক্ট করতে পারো। যেভাবে ম্যানুয়াল দেখাইছি সেভাবে পেপার পড়ে পড়ে খুঁজে বের করতে পারো, সেটা বেস্ট উপায়। তাহলে তোমার পেপার সম্পর্কে অনেক আইডিয়া ক্যারি করবে। আবার তুমি যদি সংক্ষিপ্ত সময়ে, যে সে ফর আমি পেপার পড়া শিখে গেছি, এখন আমি একটু টাইমকে কমাইতে চাই, সেক্ষেত্রে তোমাকে দেখাইলাম সাই স্পেসের মতো কোপাইলট, যেটাকে ইউজ করে তুমি তোমার টাইমকে আরো কমায় নিয়ে আসতে পারো এবং ইফিসিয়েন্টলি ওই ডেটাগুলাই পেয়ে যাবে। তো তার উপর বেস করে 25টা পেপারের একটা সামারাইজড লিটারেচার রিভিউ বানাইতে হবে, যেটা হবে তোমার মেইন স্টোরি টেলিং আর কি। এভাবে যদি আমরা লিটারেচার রিভিউ করতে পারি, সেটা হবে একটা পারফেক্ট লিটারেচার রিভিউ আর কি, এবং বোঝা যাবে যে তুমি অ্যাকচুয়ালি সামথিং মানে স্টাডি করছো বা করছো আর কি। বুঝে গেছে? তো এইটার ক্ষেত্রে না, তোমাদের ইভালুয়েশনটা ঠিক এভাবেই হবে যে আমরা প্রত্যেক পার্সনকে জিজ্ঞাসা করবো যে তোমরা কোন 5টা পেপার করছো। তারপর ওই 5টা পেপারের সামারি ওকে আস্ক করবো, এবং ওই 5টা পেপার থেকে ও কি ফাইন্ডিংস পাইলো, এবং তোমরা তোমাদের প্রজেক্টে ওই ফাইন্ডিংস গুলাকে কিভাবে ব্যবহার করতেছো, বা কোন অবস্টেকল বা লিমিটেশন গুলাকে তোমরা টার্গেট করে আগাচ্ছ, তোমাদের গোল সেট আপ করছো বা কন্ট্রিবিউশন সেট আপ করছো, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আস্ক কিন্তু করা হবে সবাইকে। এবং তার উপর বেসিস করে আমরা, এবং তোমাদের এই ডেটা কালেকশন বা এই পুরো জিনিসটার উপর বেসিস করে আমরা একটা ইভালুয়েশন করবো, যেটা 10 মার্কসের অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটার জন্য আমাদের পরবর্তীতে একটা ডেডলাইন দেওয়া থাকবে তোমাদের জমা দেওয়ার জন্য। এবং এটা যখন তোমরা জমা করবা, তোমাদের যিনি সুপারভাইজার আছে গ্রুপের, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা ইস্যুতে সুপারভাইজারের সিগনেচার নিয়ে চলে আসবে আর কি। হ্যাঁ, এই যে দেখবা যে এই ফার্স্ট পেজে এই নিচের দিকে সিগনেচারটা নিলেই হবে। সিগনেচারটা নিয়ে যত তারিখে মানে সিলটা দেওয়া হচ্ছে ওই অনুযায়ী তোমরা প্রত্যেকটা গ্রুপ 25টা করে এই ডকুমেন্ট জমা করতে হবে। এটা হচ্ছে হার্ড কপিতেই জমা হবে আর কি, তোমাদের কাছ থেকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তো বললাম, তো তোমাদের যদি কোনো কোশ্চেন কুইরি থাকে সেটা আমাকে করতে পারো, যে অ্যাকচুয়ালি হয়তো বা যেটা তোমার কাছে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই বা বুঝতে পারো নাই, সেরকম থাকলে আমাকে করতে পারো, যে অ্যাকচুয়ালি এটা বুঝতে পারি না, বা ওই জিনিসটা হয়তো বা মানে কি হইতে পারে আর কি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করো দ্রুত। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তো ভালো। কিন্তু আমরা ভালোটা যাচাই করবো হচ্ছে অ্যাকচুয়ালি যখন তোমাদের থেকে ফিডব্যাক বা এই জিনিসটা আমাদের কাছে আসবে রিটার্নিং হিসেবে, তখন অ্যাকচুয়ালি। তো এইটার ফরম্যাটটা তাহলে আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিচ্ছি। আর তোমরা কাজ শুরু করে দাও, বা যারা অলরেডি কাজ শুরু করে ফেলছো তারা তো খুবই ভালো। আহ, কাজের ফলাফলটা আমরা খুব শীঘ্রই, হয়তো 1-2 উইক পরে তোমাদেরকে আমরা ডেডলাইন দিয়ে দিব, তোমাদেরকে এগুলো জমা করতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার স্যার আমরা ভালো পেপার গুলা স্যার কোন ও ওয়েবসাইট আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি একটু দেখাতে চাইছিলাম, দাঁড়াও একটু দেখে। ওকে, সেফও ধরো পেপার তো খুঁজতে হবে গুগল স্কলার থেকেই। হ্যাঁ, ধরো আমি ব্রেন টিউমার ক্লাসিফিকেশনের উপর একটা সামথিং, মানে জাস্ট আমি বোঝানোর জন্য ইউজ করতেছি, পেপার খুঁজতেছি আর কি। তো দেখো, যেমন এই পেপারটা ভালো কিভাবে বুঝতে পারলাম? প্রথমত তোমাদেরকে দেখতে হবে এই যে এই জিনিসটা, যে পাবলিশার কে, মানে ওই পেপারটা কে পাবলিশ করছে। দেখো এটার পাবলিশারটা হচ্ছে কে, এলসভায়ার। তো এলসভায়ার হচ্ছে খুবই ভালো পাবলিশার, এবং ওদের যত জার্নাল থাকে সব জার্নালই খুবই ভালো। তো আমরা এই রিলেটেড পেপার নিব, মানে মানে ভালো পাবলিশারের তোমাকে পেপার নিতে হবে, প্রথম শর্ত হচ্ছে এটা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, তোমাদেরকে বলা হয়েছে পেপারগুলো নিতে হবে 22, 23, 24 বা 25 সালের পেপার। তাহলে তোমরা যে কাজটা করবা, দেখো যে বাম পাশে কাস্টম রেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে যে তোমরা কাস্টম রেঞ্জ সেট করে দিবা যে 2022 থেকে 2025। তাহলে এখানে যে তোমাদের সাজেশন গুলো আসবে, সেটা ফিল্টারিং হয়ে এখন সেই পেপার গুলাই আসবে যেগুলো 22 থেকে 25 সালের মধ্যে পাবলিশ হয়েছে। তাহলে আমরা এইভাবে ফিল্টারিং করে এখন দেখবো যে পেপার গুলা কোন পাবলিশারের আন্ডারে। যেমন ধরো প্রথম পেপারের টাইটেলটা আমরা একটু পড়ি, যেমন এক্সপ্লেইনেবল ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক বেসড অন, একটা ডিপ অ্যালগোরিদম ইউজ করছে, বায়াসিয়ান অপটিমাইজেশন করছে, অ্যান্ড ক্লাসিফিকেশন করছে। এরপরে তুমি যদি জানতে চাও যে এই পেপারটা আসলে তোমার প্রয়োজন কি প্রয়োজন না, তাহলে ওই পেপারের অ্যাবস্ট্রাক্টটা পড়ো, বা ওই পেপারটা ডাউনলোড করে তুমি এই যে যেটা একটু আগে শিখাই দিলাম যে সাই স্পেসে লোড করো, লোড করার পরে টিএলডিআর বের করে ফেলো, মানে সামারিটা বের করো, সামারিটা পড়ো।
সামারিটা পড়ে দেখো যে তুমি যে মেথডে কাজ করবা, তুমি যে আইডিয়া নিয়ে কাজ করবা, সেই আইডিয়ার সাথে অ্যাকচুয়ালি এই পেপারগুলো যাচ্ছে কিনা। যদি যায়, এবং পাবলিশার যদি ওকে থাকে, আর তোমার টাইম রেঞ্জ যদি ওকে থাকে, এই তিনটা যদি ওকে থাকে, তাহলে তুমি ওই পেপারটা পিক করে নিবা। সহজ টেকনিক হচ্ছে এটা। তার মানে আমরা বলতে পারি তিনটা আমাদের কাজ। প্রথমত হচ্ছে আমাদের টাইম ডিউরেশনটা ইম্পর্টেন্ট, 22 থেকে 25। পাবলিশারটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, ভালো পাবলিশার নিতে হবে। আর 3 নাম্বার জিনিসটা হচ্ছে পেপারের যে সামারি বা টিএলডিআর যেটা পাবো, সেই সামারিটা আমরা যে টপিকে বা আমরা যে রেলিভেন্ট ফিল্ডে কাজ করতেছি সেটার সাথে যেন যায়, বা কিছুটা হলেও ম্যাচ থাকে। কারণ ম্যাচ না থাকলে তো ওর সাথে কম্পেয়ার করে আসলে লাভ নাই। ওর ভালো খারাপ যাচাই করে আমার লাভ নাই। তো এই তিনটা যদি ম্যাচ করে তাহলে ওকে। তারপর ধরো এই যে নিচের একটা আছে দেখতে পাচ্ছি আইটিপলি এক্সপ্লোর। বাট হাউ এবার এটা কিন্তু আইটিপলি এক্সপ্লোরে, এটা কিন্তু জার্নাল পেপার না, এটা হচ্ছে কনফারেন্স পেপার। এই যে দেখো এখান থেকে বোঝাই যাচ্ছে যে আইটিপলি কনফারেন্স পেপার। তো তোমরা ট্রাই করবা একটু জার্নাল পেপার গুলাকে নেওয়ার জন্য। আর যদি তোমরা কনফারেন্স পেপার নিয়েও থাকো, তাহলে তোমরা ভালো কনফারেন্স গুলা নিবা। মানে ভালো যে কনফারেন্স গুলো আছে না, সেগুলা নিবা, মানে যে টপ যে কনফারেন্স গুলো আছে সেগুলা। যেমন আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে যদি তোমরা এনএলপি নিয়ে কাজ করো, মানে যাদের এনএলপি রিলেটেড টপিক আছে, তারা হচ্ছে এসিএল। হ্যাঁ, এসিএল নামে একটা কনফারেন্স আছে। এসিএল বা ইএম, ইএমএনএলপি, ইএমএনএলপি, এদের কনফারেন্স গুলো হচ্ছে টপ কনফারেন্স। তারপর যদি তুমি ইমেজ নিয়ে কাজ করো, তাহলে ওদের জন্য টপ কিছু কনফারেন্স আছে। কিরকম? যেমন সিভিপিআর। সিভিপিআর হচ্ছে কম্পিউটার ভিশন বা ইমেজ প্রসেসিং, এটা হচ্ছে টপ কনফারেন্স এগুলা। আবার তুমি যদি মাল্টি মডাল সিস্টেম নিয়ে কাজ করো, যেখানে তোমার ইমেজ আছে, টেক্সট আছে, তাহলে হচ্ছে নিউরাল আইপিএস। নিউরাল আইপিএস নামে একটা টপ কনফারেন্স আছে, এই স্টার কনফারেন্স বলা হয় এগুলাকে। এগুলা নিয়ে কাজ করতে পারো। তুমি যদি কোনো ইনফরমেটিভ ডিসিশন নিয়ে কাজ করো, বা ওখান থেকে কিছু ইনফরমেশন এক্সট্রাক্ট করো, তাহলে আইসিডিএম নিয়ে কাজ করতে পারো। মানে আইসিডিএম হচ্ছে একটা টপ কনফারেন্স। তো আমাদেরকে ট্রাই করতে হবে ভালো ভেন্যু বা ভালো পাবলিশার এবং ভালো জার্নাল গুলাকে টার্গেট করতে। তারপর ধরো আরো বেশ কিছু ভালো পাবলিশার আছে, যেমন টেইলর ফ্রান্সিস, এটা খুবই ভালো পাবলিশার। স্প্রিনজার, এটা খুবই ভালো পাবলিশার। আবার আইটিপলির যেগুলো জার্নাল সেগুলো সবই ভালো। আর আইটিপলির কনফারেন্স, এগুলো কিন্তু সবই আইটিপলির কনফারেন্স। আইটিপলির কনফারেন্স খারাপ না, কিন্তু ওই যে ভালো কনফারেন্স গুলো নিতে হবে। তারপর ধরো এই যে এলসভিআর, এটা তো খুবই ভালো, এটাও এলসভিআর। তারপর এটা যদি এসিএম, এটা এসিএম, এসিএম ও ভালো, হ্যাঁ। তারপর তুমি সেকেন্ড পেজে গেলে হয়তো বা আরো কিছু পাবলিশার পেয়ে যাবা এরকম। যেমন এটাও আইটি পলির কনফারেন্স, এটাও কনফারেন্স, হ্যাঁ। আচ্ছা, এটা আবার কনফারেন্স না, খেয়াল করে দেখো। এটা হচ্ছে আইটি পলির জার্নাল। এবং আমরা নির্দ্বিধায় এই জার্নাল গুলাকে নিয়ে নিতে পারি। আইটি পলির সব জার্নাল হচ্ছে একেবারে টপ র্যাঙ্কের জার্নাল, হ্যাঁ, একেবারে খুবই টপ র্যাঙ্কের জার্নাল। তো এইভাবে হচ্ছে আমরা আসলে তিনটা জিনিসকে খেয়াল রাখি, যেন পাবলিশার, টাইম রেঞ্জ, এবং আমাদের ওই পেপারের যে সামারিটা, এই সামারিটা যেন আমাদের কাজের সাথে ম্যাচ করে। ম্যাচ করলে আমরা ওই পেপারটা পিক করব। আচ্ছা, একটা হচ্ছে বিগ নো আছে। কোন জিনিসটা বিগ নো আছে? সেটা হচ্ছে কোনো রিভিউ পেপার তোমরা নিবা না। হ্যাঁ, মানে পেপার মোটামুটি দেখবে যে মোটা থেকে দুই প্রকার পাবা। একটা হচ্ছে অরিজিনাল রিসার্চ পেপার, মানে যেখানে কোনো একটা পার্টিকুলার সিস্টেমের উপর অ্যাপ্লাই করা হয়েছে, কোডিং করা হয়েছে, ডেটা অ্যানালিটিক্স করা হয়েছে, এগুলোকে অরিজিনাল পেপার বলে। আর আরেকটা হচ্ছে রিভিউ পেপার। রিভিউ পেপার মিনস হচ্ছে কেউ ওই সমসাময়িক সময়ে কোন একটা টপিকে 100 150 যত পেপার পাবলিশ হয়েছে ওই ফিল্ডে, সব পেপারের না একটা সামারি রেডি করে। কাইন্ড অফ যে ওই পেপারগুলা কোন মেথড ইউজ করছে, তাদের অ্যাপ্রোচটা কি, তাদের ফিউচার ডিরেকশনটা কেমন হতে পারে, এই জিনিসগুলোকে করে তারা একটা মানে রিভিউ করে। তো তোমরা বুঝবা কিভাবে? দেখবা যে যেগুলা রিভিউ পেপার, তার টাইটেলে রিভিউ, সার্ভে, সিস্টেমেটিক রিভিউ বা এই ধরনের কিওয়ার্ড থাকবে। যেমন ধরো এই যে আমি এখানে একটা দেখতে পাচ্ছি, এই যে দেখো, এ সার্ভে অন এমআরআই বেস টিউমার ডিটেকশন, তার মানে এটা আমাদেরকে নেওয়া যাবে না। যদিও পাবলিশার কিন্তু ভালো, স্প্রিনজার, সালও ভালো, 25 সাল, কিন্তু তুমি নিবা না। কেন নিবা না? কারণ এটা একটা রিভিউ পেপার। বাট পরেরটা দেখো, এই ধরনের কোনো কিওয়ার্ড নেই, এটা একটা মানে অরিজিনাল পেপার, তার মানে আমরা এই ধরনের পেপার নিতে পারি। হ্যাঁ, মানে এইভাবে হচ্ছে আমাদেরকে একটু খুঁজতে হবে যে আমরা রিভিউ পেপার নিব না, অরিজিনাল পেপার নিব। এবং অরিজিনাল পেপার আবার ভালো পাবলিশার, সামারিটা আমাদের সাথে মিলতে হবে, এবং আমাদের টাইম ডিউরেশনটা 22 থেকে 25-এর মধ্যে হইতে হবে। এটা যদি সব ওকে থাকে, তাহলে তোমার সব ওকে আর কি। বুঝতে পারছো? তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা পেপার সিলেকশনটা করতে পারি, বা তোমরা তোমাদের পেপার সিলেকশন করতে পারো। এবং তোমরা তোমাদের যে 25টা পেপার নামাবা, অনেক সময় এরকম হয়, যদি আলাদা আলাদা নামাও, হয়তোবা দেখা যাবে তোমার বন্ধু যেটা নামাইছে তুমিও সেটা নামাইছো। তো ইটস বেটার যে তোমরা একটা কমন গুগল ড্রাইভ ওপেন করে নিবা,
সবাই সবার ডাউনলোড করা পেপারগুলো আগে ওখানে আপলোড করবা। আপলোড করে নিজেরা একটু মিটিং করে বসে দেখে নিবা যে আসলে যে 25টা পেপার তোমরা সামারি করতে যাচ্ছ এর মধ্যে কোনো ওভারল্যাপ আছে কিনা। কারণ ওভারল্যাপ থাকলে তো কোনো লাভ নাই। ওভারল্যাপ কিন্তু থাকা যাবে না, 25টা জনই ইন্ডিভিজুয়াল এরকম পেপার হয় আর কি। আচ্ছা, এরকম আর কি কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে আমাদের সেশন এখানে এন্ড করব। আহ, এরপরে তোমাদের আরেকটা মানে ইভালুয়েশন সেশন গুলো বাদ মানে আরেকটা হচ্ছে আরেকটা লেকচার সেশন আমি মানে দিব সামনে। সেটা হবে হচ্ছে মেথোডোলজি ডিজাইনের উপরে একটা লেকচার সেশন হবে এর পরবর্তীতে, ঠিক আছে? তো সেটা যত দ্রুত অ্যারেঞ্জ করতে পারা যায় তত বেটার তোমাদের জন্য অ্যাকচুয়ালি, তাহলে তত দ্রুত বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার একটা পার্টিকুলার মেথোডোলজি কখন খুব সুন্দর করে ড্র করার পরেও ইনভ্যালিডেট হয়ে যাইতে পারে, বা কখন ওই পার্টিকুলার মেথোডোলজির অনেক ল্যাকিংস থাকতে পারে। এই জন্য আমরা একটা মানে খুব মানে জরুরি হয়ে পড়ছে যে আমরা যত অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মেথোডোলজি ডিজাইনিং এর উপর সেশনটা মানে এই করা কন্ডাক্ট করা আর কি, ঠিক আছে? তো এটা আমি করবো সামনেই আর কি। তো ইন দা মিন টাইম তোমরা এই এক উইকের মধ্যে তোমরা পেপারগুলো ডাউনলোড করো। আহ, ধরো পড়ালেখা করো, পেপারগুলো সামারিগুলো করার ট্রাই করো। তারপরে হচ্ছে সাইজ স্পেসটা ব্যবহার করে দেখো, ইউজ টু হও। দেন সামারিগুলো যদি তোমাদের করা হয়ে যায়, দেন 25টা পেপারকে তোমরা নিয়ে বসে ডিসকাস করে এখান থেকে একটা স্টোরি টেলিং বানাও। এবং স্টোরি টেলিংটা বানানোর সময় ডেফিনেটলি ডেফিনেটলি ক্লাস্টার ক্লাস্টার বেসিস করবা, মানে সেম টাইপ অফ জিনিসগুলোকে এক এক ক্লাস্টারে ফেলবা। তাহলে কি হবে, কেউ যখন রিড আউট করবে বুঝবে যে এই ক্লাস্টারে না সবগুলা পেপারেরই একটা নির্দিষ্ট একটা টার্গেট বা উদ্দেশ্য আছে। তাহলে ওদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টোরি থাকবে। শুরুতে হচ্ছে অ্যাকুরেসি খারাপ, আর সবার লাস্টে যে যে পেপারগুলো থাকবে সেগুলো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো। কিন্তু যেটা আবার সব থেকেও ভালো, তারও আবার কিছু ক্রিটিসাইজ করতে হবে, তারও কিছু লিমিটেশন বা ল্যাকিংস বা রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হবে। না হলে তো তুমি তোমার রিসার্চের আসলে কন্ট্রিবিউশন ইন ফিউচার ভবিষ্যতে দেখাতে পারবে না আর কি। কারণ তোমাকে তো কম্পেয়ার করতে হবে ওই পেপারগুলোর মধ্যে যে পেপারগুলো বেস্ট, সেই পেপারগুলোর থেকেও যেন তোমারটা বেস্ট হয় আর কি। ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম হবে আর কি, ঠিক আছে? ওকে, সোফার তাহলে আমরা আজকের সেশন এখানে এন্ড করব। আর আজকের সেশনটা আমরা রেকর্ড করছিলাম, সো রেকর্ডিং পোর্শনটা বা ফাইলটা আমি হয়তো বা শেয়ার করে দিব। হ্যাঁ, আজকের মধ্যে ট্রাই করবো রাতের মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দিতে আর কি। থ্যাংক ইউ।